নমস্কার, আমি বৈশম্পায়ন। গল্পওয়ালার দলে আপনাদের সকলকে স্বাগত। গত সপ্তাহে আপনারা শুনেছেন জুল ভার্নের বিখ্যাত ওয়ার্ল্ড ক্লাসিক অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80 ডেজের প্রথম পর্ব। ব্রিটিশ তরুণ ফিলিস ফগ রিফর্ম ক্লাবে নিজের বন্ধু বান্ধবদের সঙ্গে কথা বলতে বলতে এক অভাবনীয় বাজি ধরেন। তিনি নাকি মাত্র 80 দিনে পুরো পৃথিবীটা ভ্রমণ করে আসবেন। এই বাজি জিতলে ফক পাবেন 60,000 টাকা, কিন্তু হারলে তাকে দিতে হবে 3 লাখ টাকা। আর ঠিক সেই দিনেই ভৃত্য যা পাসাপার্থুকে সঙ্গে করে ট্রেনে চেপে বেরিয়ে পড়লেন তার এই বিশ্ব ভ্রমণের উদ্দেশ্যে। এদিকে স্কটল্যান্ড ইয়ার্ডে পুলিশ ডিটেকটিভ ফিক্সের মতে ফিলিস ফগই হলেন সম্প্রতি ব্যাংক থেকে 8 লাখ টাকা চুরি করে ভেঙে পড়া দাগি অপরাধী। তিনি জোকের মতো লেগে থাকলেন ফগ এবং পাসাপার্তুর সঙ্গে। কিন্তু ফগ যেন অন্য ধাতু দিয়ে গড়া একজন মানুষ, যে কোনো সমস্যাকেই অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে সমাধান করে ফেলছেন। তবে কি তিনি পারবেন নির্দিষ্ট সময়ের মধ্যে তার ভ্রমণ শেষ করে ইংল্যান্ডে ফিরতে? সমস্ত প্রশ্নের জবাব রয়েছে আজ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80 ডেজে দ্বিতীয় ও অন্তিম পর্বে। গল্প পাঠে শুভম, গল্পের সূত্রধার আমি বৈশম্পায়ন। শুরু হচ্ছে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80 ডেজের দ্বিতীয় পর্ব। নামকরা গোয়েন্দা ফিক্সও অন্য ধাতু দিয়ে গড়া। হতাশায় তিনি আক্রান্ত হন না। তার খবর সংগ্রহের একমাত্র সম্বল হলো ওই পাসোপার্তু। তাকে চোখের আড়াল করা চলবে না। সর্বক্ষণ তাই তার ওপর নজর রাখতেন। পাসোপার্তুর সঙ্গে দেখা হলেই ইনিয়ে বিনিয়ে নানা কথা বলতেন। পরক্ষণে প্রসঙ্গ পাল্টে ফিলিয়াস ফগের সম্বন্ধে খবরাখবর নিতেন। ব্যাপারটা পাসোপার্তুর মনে কেমন যেন খটকা জাগালো। ব্যাপারটা কি? যেখানেই যাচ্ছি লোকটা দেখছি আমার পেছন পেছন চলে এসেছে। তার মানে আমাদের অনুসরণ করছে কি? দুনিয়া ঘোরার ঝোঁকে চলেছে, হয়তো গোপন রেখেছেন। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। 30শে অক্টোবর বুধবার বিকেলবেলা রেঙ্গুন জাহাজ মালাক্কা প্রণালী ধরে সকালে সিঙ্গাপুরে এসে দাঁড়ালো। ফগ রানী আউদাকে নিয়ে জাহাজ থেকে তীরে এলেন। শহরটা ঘুরে দেখা যাক, কারণ নির্দিষ্ট সময়ের অনেক আগেই তারা এখানে এসে গেছেন। বলাই বাহুল্য, ফিক্সও জাহাজ থেকে নেমে পড়লেন। তাদের অনুসরণ করতে লাগলেন। আর পাসোপার্তু, সেও ডিটেকটিভের ওপর ডিটেকটিভগিরি করতে শুরু করলো। বেলা 11টা। সকলে জাহাজে উঠলেন। রেঙ্গুন জাহাজ হংকংয়ের পথ ধরল। ফগ হিসেব কষে দেখলেন 1300 মাইল পথ পাড়ি দিতে 6 দিন লাগবে। প্রথম 2 দিন নির্বিঘ্নে কাটল। তৃতীয় দিনে শুরু হলো প্রচণ্ড ঝড়। সেই সঙ্গে বৃষ্টিও পাল্লা দিয়ে জাহাজের ওপর হামলে পড়তে লাগলো। পেনিনসুল অ্যান্ড ওরিয়েন্টাল কোম্পানির কর্মীরা সত্যি করিতকর্মা। তারা মরিয়া হয়ে জাহাজ রক্ষা করতে চলল। প্রাকৃতিক ঝড়ঝঞ্ঝা বৃষ্টিপাতে যাত্রীরা দিশেহারা। সকলের মুখে দুশ্চিন্তার ছায়া। কিন্তু ফিক্স, তার কোনো দিকে ভ্রুক্ষেপ নেই। কর্তব্যে অবহেলা করা তার মোটেও পছন্দ নয়। তিনি ঠিক ইতিউতি খুঁজে তার খবর সংগ্রহ ভাণ্ডারটিকে খুঁজে বের করেছেন। পাসোপার্তুকে সমাদরে পাশে বসিয়ে গল্প করতে লাগলেন। এক সময় জিজ্ঞেস করলেন, আচ্ছা মিস্টার ফগ, হংকং থেকে কোথায় যাবেন? ইয়োকোহামায়? সম্ভবত। একটা উত্তর জানতে আমার বড় ইচ্ছা করছে। মিস্টার ফগ যে এই বিচিত্র পরিক্রমায় বেরিয়েছেন, এটা কি সত্যি বলে তোমার মনে হয়, নাকি? সত্যি না হওয়ার কি আছে? আপনি ধুরন্ধর, সত্যি বলে মেনে নিতে নাও পারেন। পাসোপার্তুর মুখ থেকে ছিটকে আসা শব্দগুলো শুনে ফিক্স রীতিমতো চমকে উঠলেন। ঘাবড়েও গেলেন। আমি যে গোয়েন্দা, ও মনে হয় আন্দাজ করতে পেরেছে।
পরের দিন সকালে পাসোপার্তু ডেকে এসে দাঁড়ালো, রেলিং ধরে জলের দিকে তাকালো। সমুদ্রের উত্তাল ঢেউ তাকে অন্য মনস্ক করে দিল। ফিক্স কখন যে তার পাশে এসে দাঁড়িয়েছে টের পায়নি। চমক ভাঙল তার গলার স্বরে। আরে পাসোপার্তু, কি করছো একা একা? কি আর করবো বলুন, জলের ঢেউ দেখে সময় কাটাচ্ছি। মিস্টার ফিক্স, আমার মনে হয় হংকংয়ে আপনাকে দেখতে পাবো। এখন যেমন গায়ে গায়ে লেপটে আছেন, তাই না? চলুন মশাই, বেশ মজায় কাটবে। আপনি তো এ পর্যন্ত আমাদের সফর সঙ্গী হয়েছিলেন, মাঝপথে চলে গেলে কেমন খাপ ছাড়া লাগবে। মুম্বাই পর্যন্ত আপনার গন্তব্য ছিল, পরে দেখছি চীনেও আপনার পদধূলি পড়েছে। তাহলে আর আমেরিকায় বা বাকি থাকে কেন? তারপরে ইউরোপ, কতটুকুই বা পথ, হাতের পাশেই বলতে পারেন। ডিটেকটিভ ফিক্স বললেন, দেখা যাক। আমি তো আর তোমাদের মতো নই যে গাঁটের টাকা খরচা করে সময় কাটাবো। ঠিক এই সময় হুড়মুড়িয়ে বৃষ্টি নামল। অতএব আলোচনা ওখানেই সেদিনের মতো থেমে গেল। ফিক্স ভাবলেন, চাকরটা মনে হয় আমার আসল পরিচয় আন্দাজ করতে পেরেছে। তাহলে আর ওর মনিবের কার্যকলাপের কথা গোপন রেখে লাভ কি? সব ফাঁস করে দিলে আমার গোয়েন্দাগিরিতেও সাহায্য করতে পারে হয়তো। ঝড়ঝঞ্ঝার কবলে পড়ে জাহাজ সময় মতো এসে পৌঁছাতে পারল না। একদিন দেরিতে ঢুকল। হংকং থেকেই ফক ইয়োকোহামার জাহাজ ধরবেন, কিন্তু তিনি চিন্তিত হলেন। জাহাজ ছেড়ে দিলে তাকে বাজিতে হারতে হবে, সে এক কেলেঙ্কারি। ফক তড়িঘড়ি বাইরে বেরিয়ে এলেন। একজনকে জিজ্ঞেস করলেন, ইয়োকোহামার জাহাজ কি ছেড়ে দিয়েছে? জবাব এলো, বয়লার খারাপ, মেরামতি চলছে, মনে হয় কাল সকালে জোয়ার এলে তবেই ছাড়বে। ফিলিয়াস ফগ হাঁপ ছেড়ে বাঁচলেন। তার ভাগ্যলক্ষ্মী সুপ্রসন্ন বলতে হবে। কেমন একের পর এক নির্বিঘ্নে এগিয়ে চলেছেন তিনি। অবশ্য ছুটকো ছাটকা কিছু সমস্যার সৃষ্টি হয়েছে বটে, ফগ সেগুলোর গুরুত্ব দেন না। ইয়োকোহামা থেকে কর্ণাটক জাহাজ ছাড়ার কথা। এটা যদি তাদের ছেড়ে চলে যেত, তাহলে পুরো 7টা দিন হাপিত্তেশ করে অপেক্ষা করতে হতো। একদিন দেরি হলেও কিছু এসে যায় না, কারণ কর্ণাটক পৌঁছানো না পর্যন্ত সান ফ্রান্সিসকোগামী জাহাজ ছাড়ার নিয়ম নেই। দরকার হলে 1 সপ্তাহ অপেক্ষা করতে হতে পারে। ফগ হিসেব করে দেখলেন, একদিন বেশি সময় খরচ হয়েছে বটে, আগামী 22 দিনের যাত্রায় সেটা পুষিয়ে দিতে পারবেন বলেই তিনি আশা করেন। পাসোপার্তুকে টিকিট রিজার্ভেশনের জন্য পাঠানো হলো। নদীর মুখেই ভিক্টোরিয়া বন্দর, এখান থেকে কর্ণাটক জাহাজ ছাড়বে। পাসোপার্তু বন্দরে এসে দাঁড়ালো। মিস্টার ফিক্সকে দেখতে পেয়ে বলল, বলেছি না, আপনি আমাদের পেছন ছাড়ছেন না। আমেরিকাতে যাচ্ছেন নিশ্চয়ই? হ্যাঁ, তাই যাচ্ছি। তিক্ততার সুরে ফিক্স জবাব দিলেন। রিজার্ভেশনের কাউন্টারে বলা হলো, কর্ণাটক জাহাজের মেরামতির কাজ শেষ হয়ে গেছে, জাহাজ আজ রাতেই তার গন্তব্যের দিকে অগ্রসর হবে। বাহ, এ তো দারুণ উত্তম কথা, বিশেষ করে আমার মনিবের কাছে। পাসোপার্তু উচ্ছ্বাসে লাফিয়ে উঠে বলল, যাই, খবরটা তাকে দিয়ে আসি। আহা, অত তাড়া করছো কেন? জাহাজ ছাড়তে এখন অনেক দেরি। চলো, আমরা বরং একটু জলযোগটা সেরে নিই। ওই তো সামনেই রেস্তোরাঁ রয়েছে। পাসোপার্তুর তখন ভীষণ খিদে পেয়েছে, তাই ফিক্সের প্রস্তাবে সে রাজি হয়ে গেল। ওরা এলো একটা খুপড়ি ঘরে, অন্ধকার, অনেক লোক। পাসোপার্তু চারিদিকে নজর ঘোরালো। জনাবিশেক লোক বিশেষ ভঙ্গিমায় বসে বা আধশোয়া হয়ে ঝিমোচ্ছে, কেউ দড়ির খাটিয়ায়, কেউ বা মেঝেতে। পাসোপার্তু বুঝতে পারল এটা একটা শুঁড়িখানা। চীনা সরকার আইন করে সব বন্ধ করে দিয়েছে বটে, তবুও গলি খুঁজিতে এখনো 2-1টা গুলিখোরদের আড্ডা জিইয়ে আছে। আসলে এ ব্যাপারে ফিক্সের কোনো দোষ নেই। এটা যে রেস্তোরাঁ নয়, সেটা তারও অজানা ছিল। ভেতরে ঢুকে সবটা বুঝতে পারলেন, কিন্তু এখন আর তার কিচ্ছু করার নেই। যাই হোক, 2 বোতল পোর্টের অর্ডার দিলেন। নিজের বোতলটার মুহূর্তের মধ্যে গলাধকরণ করলো পাসোপার্তু।
ফিক্স আর একটা বোতলের অর্ডার দিলেন। তিনি চাইলেন গলা পর্যন্ত মদ খাইয়ে লোকটাকে বেহুশ করে ফেলতে, মাতাল করতে। সেই মুহূর্তে ফগ সম্বন্ধে তিনি আরো অনেক কথা পাসোপার্তুর কাছ থেকে জানতে পারবেন। পাসোপার্তু দ্বিতীয় বোতলটাও নিমেষের মধ্যে ফাঁকা করে দিল। তার নেশা হয়েছে বুঝতে পেরে ফিক্স আসল কথাটা পারলেন। তোমার মনিব সম্বন্ধে কয়েকটা প্রশ্ন করব, অবশ্য তুমি যদি উত্তর দিতে চাও। বলুন, কি জানতে চান? তার আগে জানতে চাই, তুমি কি ধারণা করতে পেরেছো যে আমি কে? হ্যাঁ, পেরেছি, কিন্তু যারা পাঠিয়েছেন তাদের কোনো লাভ হবে না। কেন? কত টাকার ব্যাপার তা জানো তুমি? 20,000 পাউন্ড, মানে 3 লক্ষ টাকা। উত্তেজিত কণ্ঠে ফিক্স জবাব দিলেন, না না, 20 নয়, 50,000 পাউন্ড। ফিক্সের কথা শুনে পাসোপার্তু বুঝি সচকিত হলো। সে শটান উঠে দাঁড়িয়ে বলল, কি বলছেন মশাই? 50,000 পাউন্ড? তবে তবে আর এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই, বৃথা সময় ব্যয় করা ঠিক নয়। হ্যাঁ, 50,000 পাউন্ড। কাজ দেখাতে পারলে 2,000 পাউন্ড হাতে আসবে। আমি তোমাকেও কিছু ভাগ দিতে পারি, অবশ্য একটা শর্ত আছে। আমি জানি কাজটা কঠিন হলেও তুমি পারবে। তোমাকে মিস্টার ফগকে কিছুদিনের জন্য এখানে আটকে রাখতে হবে, ব্যাস এটুকুই তোমার কাজ। কি যা তা বলছেন? এত নিকৃষ্ট মন আপনার? লোকটার পেছনে তো কবে থেকে লেগে রয়েছেন, কি লাভ হলো? শর্ত অনুযায়ী তিনি যাতে লন্ডনে ফিরতে না পারেন তারই ফন্দি আটছেন। আপনারা রিফর্ম ক্লাবের সদস্যরা নাকি ওর বন্ধু, কিন্তু মিস্টার ফিক্স, আপনি ভুল জায়গায় মাথা গুলিয়েছেন। আমার মনিব এমন একজন ব্যক্তি, এরকমটি খুব কম মেলে, বুঝেছেন? বুঝলাম, কিন্তু আমি কে কোনো অনুমান আছে? না থাকার কি আছে? আপনি একজন গুপ্তচর, রিফর্ম ক্লাবের সদস্যদের হয়ে মিস্টার ফগের ওপর গুপ্তচরগিরি করছেন। বাজিতে তিনি যাতে হেরে যান তাই পথে অযথা আটকে রাখতে চাইছেন। ব্যাপারটা আমি অনেক আগেই অনুমান করেছিলাম, কিন্তু মনিবকে কিছু বলিনি। উনি দুঃখ পাবেন বলে, কিন্তু না, এখন দেখছি না বলেই ভুল করেছি। তাহলে মিস্টার ফগ আমার সম্পর্কে কিছুই জানেন না? না, এ পর্যন্ত নয়। গোয়েন্দা ফিক্সের দৃঢ় বিশ্বাস ব্যাংক ডাকাতির ঘটনা সম্পর্কে এই লোকটার কিছু জানা নেই। যদি আমার প্রকৃত পরিচয় পায় আর শোনে যে তার শ্রদ্ধেয় মনিবটি একজন ব্যাংক ডাকাত, তাহলে নিশ্চয়ই আমাকে সাহায্য করবে। তাই তিনি ধীরে ধীরে বললেন, শোনো হে, তোমার ভাবনায় ভুল রয়ে গেছে। আমি আসলে একজন ডিটেকটিভ, স্কটল্যান্ড ইয়ার্ড থেকে আসছি। বিশ্বাস না হয় আমার পরিচয়পত্র দেখতে পারো তুমি। তাই বলছি, আমার কথা শোনো। তোমার ওই প্রভুটি একটা ঠকবাজ আর ধাপ্পাবাজ। রিফর্ম ক্লাবের সদস্যদেরও বোকা বানিয়েছেন। বাজি ফাজি ওসব বাজে কথা। বুঝলাম না, ওদের ঠকিয়ে ওনার কি লাভ? আসল কথাটা তাহলে বলেই ফেলি তোমায়। গত 18ই সেপ্টেম্বর ব্যাংক অফ ইন্ডিয়া থেকে 55,000 পাউন্ড চুরি হয়েছে। এটা কার কাজ জানো? চোরের সঙ্গে তোমার প্রভুর মিল আছে, একদম একরকম দেখতে। মানি না। আমি জানি তোমার এসব কথা গোচরে আসার নয়। তুমি মাত্র কয়েকদিন আগে মিস্টার ফগের কাছে চাকরি নিয়েছো। আচ্ছা বেশ, তোমাকে আমি তাহলে বুঝিয়ে বলছি। আচ্ছা, বাড়ি থেকে উনি তাড়াহুড়ো করে বেরিয়েছিলেন তো, গোছগাছ করতে পারেননি। তা কি ছিল সঙ্গে? কেবলমাত্র একটা ব্যাগ আর অনেক অনেক টাকা। 80 দিনে দুনিয়া ঘুরে আসা কি মুখের কথা? আসলে এসব হলো অজুহাত, ডাকাতি করে পালাবার অছিলা।
আর অজান্তে তুমি সেই ডাকাতকে সাহায্য করে চলেছ আর জেলে যাবার রাস্তা পরিষ্কার করছো, তাই না? এসব শুনে পাসোপার্তু কেমন ঘাবড়ে গেল। লোকটা কি আবোল তাবোল বলছে? আমার মনে সত্যি কি ব্যাংক ডাকাতি করে পালিয়ে বেড়াচ্ছে? দূর দূর, সব বানানো কথা। তাহলে ফিক্সের কি লাভ? এতে তার কি স্বার্থ? পাসোপার্তু ভীত সন্ত্রস্ত হয়ে বলল, তাহলে তাহলে আমার এখন কি করণীয়? আমি স্কটল্যান্ড ইয়ার্ড থেকে মিস্টার ফগকে ধরার জন্য ওয়ারেন্ট চেয়ে পাঠিয়েছি। খুব শীঘ্রই এসে পড়বে। তুমি ততদিন মিস্টার ফগকে হংকংয়ে আটকে রাখার ব্যবস্থা করবে। পাসোপার্তু তিরিং করে চেয়ার ছেড়ে লাফিয়ে দাঁড়ালো। না না, পারবো না। যতই উনি দস্যু গুন্ডা বদমাশ হন না কেন, না না, আমি ওনাকে বিপদে ফেলতে পারবো না। বেশ, তোমায় কিছু করতে হবে না, কেবল একটা কাজ ছাড়া। আমাদের মধ্যে যেসব কথাবার্তা হলো কিছু মনে রাখবে না কিন্তু। পাসোপার্তুর তখন বেহুশ অবস্থা, গলা পর্যন্ত মদ গিলে পা টলমল, সোজা হয়ে দাঁড়াবার ক্ষমতাটুকুও নেই। গোয়েন্দা ফিক্স ঠিক করলেন এই লোকটা যাতে মিস্টার ফগের কাছে ফিরে যেতে না পারে তার ব্যবস্থা করতে হবে। কিন্তু কিভাবে? এদিক ওদিক তাকালেন। দূরেই একটা আফিম ভরা নল পড়ে আছে। সেটা তুলে নিয়ে পাসোপার্তুর হাতে ধরিয়ে দিলেন। বললেন, টেনে দেখো। পাসোপার্তু সে নির্দেশ পালন করল যেন সুবোধ বালক। তখন পাসোপার্তুকে আফিমের নেশায় জাপটে ধরেছে। হুঁশ হারিয়ে তার মাথাটা নেমে এলো টেবিলের ওপর। পিলিয়াস ফগ খবরের কাগজের পাতায় চোখ বোলাচ্ছিলেন। দি টাইমস ও ইলাস্ট্রেটেড লন্ডন। পাসোপার্তু সেই যে বেরিয়েছে এখনো ফেরেনি, সেজন্য তার মনে কোনো উদ্বেগ নেই। তিনি জানেন সকালের আগে জাহাজ ছাড়বে না। অতএব কিন্তু সন্ধে গড়িয়ে রাত, মধ্যরাত। এবার ফগ সত্যি দুর্ভাবনায় পড়লেন। এইভাবে কেটে গেল সারা রাত। সকাল হলো। রানী আউদাকে সঙ্গী করে তিনি এলেন জাহাজ খাটায়। কিন্তু এ কি, জাহাজ কোথায়? একজন যাত্রীও দেখা যাচ্ছে না যে। ফগ বিমর্ষ ভরা চোখে চারিদিকে তাকালেন। ফিক্সের নজর ছিল ফগের ওপর। সুযোগ বুঝে ধীর পায়ে তিনি এগিয়ে এলেন। ফিলিয়াস ফগ তার কাছ থেকে জানতে চাইলেন, মশাই, কর্ণাটক জাহাজকে তো কাল রাতেই ও জাহাজ ছেড়ে দিয়েছে। আপনি রেঙ্গুন জাহাজে এসেছিলেন না কাল? হ্যাঁ। তা পাসোপার্তু কোথায়? তাকে তো দেখছি না। আউদা ব্যগ্র হয়ে জানতে চাইলেন, ওর সঙ্গে আপনার আলাপ আছে নাকি? আপনি জানেন ও কোথায়? কাল সন্ধ্যা থেকেই সে বেপাত্তা। কর্ণাটক জাহাজে উঠে পড়েছে কিনা কে জানে। কিছু মনে করবেন না, মানে ওই জাহাজে আপনাদের যাওয়ার কথা ছিল বুঝি? আমারও ছিল। শুনলাম নাকি জাহাজ খারাপ, সারানোর কাজ চলছে, তাই বেড়াতে গিয়ে এই ফ্যাসাদ। শুনছি যে ওই জাহাজ ঠিক হয়ে যাওয়ায় ঘোষিত সময়ের 12 ঘন্টা আগেই বন্দর ছেড়ে চলে গেছে। খুশিতে ফিক্সের মন নেচে উঠল। জব্বর ফাঁদে ফেলা গেছে। 7 দিনের জন্য নিশ্চিন্ত, পাখি পালাবার চেষ্টা করবে না। ওয়ারেন্টটা হাতে এলো বলে ফিক্স একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। কিন্তু পিলিয়াস ফগকে জব্দ করা কি এতই সোজা কথা? ফগ ধীর কণ্ঠে বললেন, কর্ণাটক জাহাজ গেছে বটে, কিন্তু অন্য জাহাজ তো আছে। ইয়াকোহামাতে যাবার জাহাজের অভাব নেই। হ্যাঁ, তা আছে। জাহাজ ঘাটায় ফিলিয়াস ফগ ঘুরতে লাগলেন। ইয়াকোহামায় যাবার জাহাজের খোঁজ করলেন। সবচেয়ে দ্রুতগামী স্টিম বোট চাই, আছে? একজন বলল, আমার স্টিমবোটটা ঘন্টায় 8-9 মাইল পাড়ি দেয়। ওই যে 43 নম্বর স্টিমবোটটা। ইয়াকোহামায় যেতে চাই, কি রাজি আছো? লোকটা ফগের দিকে বড় বড় চোখ করে তাকালো। মজা করছেন নাকি? মজা তোমার সঙ্গে?
আসলে কর্ণাটক জাহাজ ধরার কথা ছিল, কিন্তু সেটা এখন সম্ভব নয়। সেটা বেরিয়ে গেছে। 14 তারিখের মধ্যে যে কোনোভাবেই হোক আমাকে ইয়াকোহামায় পৌঁছতে হবে, খুব জরুরি। সেখান থেকে সান ফ্রান্সিসকো জাহাজ ধরব। এটা হাতছাড়া হয়ে গেলে কেলেঙ্কারির এক শেষ। দুঃখিত, একেবারেই সম্ভব নয়। কি আশ্চর্য, সম্ভব নয় কেন? বেশি ভাড়া দেব, দিনে 100 পাউন্ড, তার উপরে বাড়তি 200 পাউন্ড। অবশ্য ঠিক সময় পৌঁছতে পারলে। দেখো অসম্ভব সম্ভব হয় কি না। এতগুলো টাকার কথা শুনে লোকটার ভারী লোভ হলো, কিন্তু ছোট নৌকা নিয়ে অত দূরের পথ পাড়ি দিতেও যে ভরসা পেল না। ঝড় তুফান এড়িয়ে 1600 মাইল পাড়ি দেওয়া তো সহজ ব্যাপার নয়। লোকটা বলল, আপনি বরং এক কাজ করুন, এখান থেকে 1100 মাইল দূরে নাগাসিকা, সেখান থেকে 800 মাইল পাড়ি দিলেই সাংহাই। সাংহাই থেকে ওখানে গিয়ে কি লাভ? ইয়াকোহামায় গিয়ে আমেরিকার ডাক জাহাজ ধরব। হ্যাঁ, সাংহাই থেকে সান ফ্রান্সিসকো জাহাজ মিলবে, ইয়াকোহামায় পাবেন না। 11ই নভেম্বর সাংহাই বন্দর থেকে জাহাজ ছাড়বে, মানে 4 দিন পর। ঘন্টায় রোজ 8 মাইল পথ পাড়ি দিলেই সাংহাইতে পৌঁছানো সম্ভব। ফিক্স পাশে দাঁড়িয়ে ওদের কথোপকথন শুনছিলেন। লোকটা টোপ গিলেছে দেখে তার মাথায় আকাশ ভেঙে পড়ল। কি থুড়িবাজ লোক রে বাবা, কিছুতেই আটকে রাখা যাচ্ছে না। 100 পাউন্ডের 2টো নোট নৌকা মালিকের হাতে দিয়ে ফক বললেন, তাহলে যাত্রা শুরু হোক। তারপর ফিক্সের দিকে তাকিয়ে বললেন, আপনিও আসতে পারেন, অবশ্য যদি আপনার আপত্তি না থাকে। ধন্যবাদ ধন্যবাদ, আমি আমি আপনাকে অনুরোধ করবই ভাবছিলাম। চাপা দীর্ঘশ্বাস ফেলে আউদা জানতে চাইলেন, কিন্তু পাসোপার্তো, তার কি হবে? ও ব্যাপারটা আমার উপর ছেড়ে দিন। ফক বললেন, পুলিশ অফিসে যাব, পাসোপার্তুর চেহারার বিবরণ দিয়ে খোঁজ খবর করতে বলবো। খরচ আমিই বহন করব, এমনকি বিলেতে সে যাতে ফিরে যেতে পারে সে ব্যবস্থাও করব। ফিলিয়াস ফগ নৌকাতে উঠে বসলেন, সঙ্গে আউদা। ফিক্স তার আগেই আছেন। ফিক্সের মনে একটা সংকোচ ভাব দেখা দিল। একজন স্কটল্যান্ড ইয়ার্ডের গোয়েন্দা হয়ে শেষ পর্যন্ত এক দস্যুর আতিথ্য গ্রহণ করতে হলো, এ যে ভারী লজ্জার ব্যাপার। এই ঘটনা তিনি কখনো কল্পনা করতে পেরেছেন? তবে হ্যাঁ, লোকটা ভদ্র। এদিকে মনের মধ্যে আরো একটা সংশয় দেখা দিয়েছে, যদি পাসোপার্তো নৌকা ছাড়ার আগে চলে আসে তাহলে যে সব গোলমাল হয়ে যাবে। যাক, পাসোপার্তো ফিরল না। নৌকা তখন মোচার খোলার মতো উত্তাল জলরাশির ওপর ভাসতে ভাসতে এগিয়ে চলেছে। সন্ধ্যার অন্ধকার নামল। আকাশের উত্তরে একখণ্ড কালো মেঘের দেখা মিলল। খানিক বাদে সমস্ত আকাশ ছেয়ে গেল। আউদার চোখে মুখে দুশ্চিন্তার ছাপ। কি যে দুর্যোগ দেখা দেবে কে জানে। ঝোঁকের মাথায় এই ছোট্ট নৌকাটা নিয়ে বেরোনো হয়তো উচিত হয়নি। নৌকা তখন তীব্র গতিতে ছুটে চলেছে। সময় পৌঁছাতে পারলে বকশিস মিলবে। দুদিন পর দুর্যোগ দেখা দিল, প্রাকৃতিক দুর্যোগ। জমাট বাঁধা কালো আকাশ, সঙ্গে সামুদ্রিক ঝড়। সমুদ্রের বিক্ষুব্ধ জলরাশি তাণ্ডব শুরু করে দিল। আউদার শুকনো মুখ লক্ষ্য করে মাঝি তাকে অভয় দিল। শেষ রক্ষা সম্ভবত করতে পারবে বলে সে আশ্বাস দিল। লোকটার কেরামতি দেখে রীতিমতো অবাক হতে হয়। রাত বাড়ার সঙ্গে সঙ্গে ঝড়ের দাপাদাপি আরও বেড়ে গেল। উন্মত্ত সমুদ্রের ঢেউ যেন নৌকাটাকে নিয়ে খেলা করতে শুরু করলো। একবার পাহাড় সমান উঁচুতে তুলে দিচ্ছে, পরক্ষণেই আছড়ে ফেলে দিচ্ছে আবার নিচে। এমন বিধ্বংসী আক্রমণেও নৌকো অক্ষত রয়ে গেছে। এখনো 45 মাইল পাড়ি দিতে হবে, অথচ হাতে মাত্র 2 ঘন্টা সময়। এর মধ্যে সাংহাই পৌঁছাতে হবে। সন্ধ্যা 6টা, এখনো 3 মাইল। নৌকোর মাঝে এবার নিরাশ পড়ল। হুজুর, শেষ রক্ষা করা গেল না বুঝি? না হলো আপনাদের উপকার, না আমার। কিছু দূর দিয়ে একটা জাহাজ যাচ্ছিল। নৌকার মাঝি বুঝতে পারল এটা আমেরিকা যাচ্ছে।
ফক ব্যস্ত হয়ে বললেন, এই ওই জাহাজটাকেই ডাকার ব্যবস্থা করো তাড়াতাড়ি। নৌকাতে পেতলের কামানো ছিল, মাঝি তাতে বারুদ ঢেলে বিপদসূচক সাংকেতিক নিশান তুলে দিল মাছ তুলে। এবার বারুদে আগুন ধরিয়ে দিল। সঙ্গে সঙ্গে কামান বিকট আওয়াজ করে গর্জন করে উঠল। 7ই নভেম্বর হংকং বন্দর থেকে কর্ণাটক জাহাজ ছেড়ে দেয়। পরের দিন খুব সকালে জাহাজের নাবিক যা পাসুপার্তুকে দেখতে পেল। কেমন অবিন্যস্ত চেহারা, বিষণ্ণ মুখ, ডেকের ওপর বসে আছে। এবার বলা যাক পাসুপার্তু কর্ণাটকে এলো কিভাবে। সে তো ছিল গুলিখোরদের আড্ডায়। অচৈতন্য অবস্থায় তাকে ফেলে ফিক্স পিছু টান দিয়েছিলেন যে। 3 ঘন্টা পর পাসুপার্তুর হুঁশ ফিরল। তখনও নেশার ঘোর লেগে আছে। কিছুই মনে পড়ছে না, কেবল একটা শব্দ ছাড়া, কর্ণাটক। সে পথে বেরোলো, টলতে টলতে হোঁচট খেল, পড়ে গেল, আবার উঠে হাঁটতে লাগলো। এইভাবে কর্ণাটক জাহাজে উঠে একটা কোণে চুপটি করে বসে রইল। দুর্বল শরীরে বসে থাকা সম্ভব নয়, বাধ্য হয়ে শুয়ে পড়ল এবং গভীর ঘুমে ডুবে গেল। জাহাজের কর্মীরা এসব ব্যাপারকে তেমন গুরুত্ব দেয় না, যাত্রীরা তো নয়। সকালের ফুরফুরে হাওয়া এসে পাসুপার্তুর ঘুম ভাঙালো। উঠে বসলো, সুস্থ বোধ করলো কিছুটা। এটা কর্ণাটক জাহাজ কিনা জানতে চাইলে এক যাত্রী মুখ ঝামটা দিয়ে বলল, অদ্ভুত তো, জাহাজে উঠেছেন অথচ কোথায় যাচ্ছেন জানেন না। পাসুপার্তু চুপ করে রইল। খানিক বাদে উঠে দাঁড়ালো। পায়ে পায়ে এদিক ওদিক সন্ধানী দৃষ্টিতে ঘুরে বেড়াতে লাগলো। মনিবকে খুঁজে বের করাই তার উদ্দেশ্য। ফিক্সের ওপর দারুণ চটে গেল সে। পারলে তার গলা টিপে ধরত। শরীর দুর্বল, মাথা ঝিমঝিম, চিন্তা করার শক্তি নেই এতটুকু। সে সিঁড়ি বেয়ে ওপরে উঠে এলো। মন অশান্ত, ভাবনায় সব তালগোল পাকিয়ে যাচ্ছে। ইয়াকোহামায় এসে জাহাজ থামল। পাসুপার্তু জাহাজ থেকে নেমে রাস্তায় এলো। উদ্দেশ্যহীনভাবে হাঁটতে লাগলো। দূরে এক জায়গায় অনেক মানুষের জটলা দেখতে পেল। না, ওসব ব্যাপার নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। মানসিক অবস্থা মোটেও ভালো নয় তার। মনিবের কথা মনে পড়ল। তার নিজেরই বা কি হিললে হবে এইসব ভেবেই অস্থির। দরকার হলে ইংরেজ বা ফরাসি কনসালের সঙ্গে দেখা করে নিজের ভাগ্য বিপর্যয়ের কথা বলবে, সাহায্য প্রার্থনা করবে। এদিকে পকেটে ফুটো পয়সাটিও নেই, কিন্তু পেটে চরচরানি খিদে। হ্যাঁ, সঙ্গে একটা ঘড়ি আছে বটে, কিন্তু ঠাকুমার আমলের, সেটা হাতছাড়া করতে মন চাইল না পাসুপার্তুর। কিন্তু উপায় কি? অবশেষে সে ঢুকলো একটা পুরনো পোশাকের দোকানে। নিজের পরনের নতুন পোশাকগুলো বিক্রি করে দিল। পুরনো পোশাক ও সেই সঙ্গে নগদ কিছু টাকা পেল। সামান্য কিছু খেয়ে ফিরে এলো জাহাজ ঘাটায়। ঠিক করলো আমেরিকাগামী কোনো জাহাজে চাকরি নেবে, তাহলে জাপান থেকে ফেরাও সম্ভব হবে। কিন্তু চাকরি কোথায়, কে দেবে? পরিচিত কেউ তো নেই এখানে। বেশ বড় সড়ো মাপের একটা বিজ্ঞাপনের দিকে তখন তার চোখ পড়ল। লেখা আছে প্রখ্যাত উইলিয়াম বাটলকারের সার্কাস দল, আমেরিকা সফরে যাওয়ার আগে শেষ রজনী। পাসুপার্তু বিজ্ঞাপনটা মন দিয়ে পড়ল। ঠিক করলো এই সার্কাস দলের সঙ্গেই কোনোভাবে ফিরে যাবে, তাহলে আমেরিকা পৌঁছাতে আর কোনো অসুবিধা হবে না। সে চটপট সার্কাস দলের মালিকের সঙ্গে দেখা করে মনের ইচ্ছার কথা জানালো। গান গাইতে জানো? বাটলকারের প্রশ্নের জবাবে পাসুপার্তু সংক্ষেপে বলল, হ্যাঁ। আর কিছু? গান গাইবার সময় তোমাকে শরীরের খেলা দেখাতে হবে। হ্যাঁ, পা দুটো সোজা ওপরে তুলে দেবে, মাথা থাকবে নিচে, বা পায়ের তলায় থাকবে একটা লাট্টু, সেটা বনবন করে ঘোরাতে হবে, আর বাম পায়ে লটকে দেওয়া হবে তলোয়ার। এই অবস্থায় গান গাইতে পারবে কি? তাহলেই দলে নিতে পারি। পাসুপার্তু রাজি। অতএব সার্কাস দলে চাকরি পাকা হলো। যথাসময় সার্কাস শুরু হলো। দর্শকরা নিঃশ্বাস বন্ধ রেখে নাকের কসরত দেখাচ্ছে।
নাকের পরে নাক সাজিয়ে পিরামিড তৈরি হয়েছে। ঠিক এই সময় সবাইকে চমকে দিয়ে কে যেন ডেকে উঠলেন, পাসোপার্টু, ও পাসোপার্টু, এই যে এদিকে এদিকে এদিকে। ডাক শুনে পাসোপার্টু দৌড়ে ছুটে এলো। আগে স্যার, আপনারা এখানে? যাও, কথা না বাড়িয়ে জাহাজে গিয়ে ওঠো। সার্কাস মালিকের কাছ থেকে বিদায় নিয়ে পাসোপার্টু তার মনিব ও আউদার সঙ্গে জাহাজে উঠে এলো। সাংহাই বন্দরে কি হয়েছিল সে ঘটনা আপনাদের জানা দরকার। নৌকার মাঝি কামান ফাটালো, ডাক জাহাজ দাঁড়িয়ে পড়ল। নৌকার মাঝিকে পাই টু পাই ভাড়া উপরন্তু বকশিস মিটিয়ে ফিলিয়াস ফগ তার সঙ্গী ও সঙ্গিনীকে নিয়ে ইয়াকোহামার দিকে রওনা হলেন। সময় মতো সেখানে পৌঁছালেন। খবর নিয়ে জানতে পারলেন যে এই জাহাজেই পাসোপার্টু নামে এক ফরাসি এসেছে। অতএব শুরু হলো তার অনুসন্ধান। শেষ পর্যন্ত তাকে পাওয়া গেল সার্কাসে। আউদা পাসোপার্তুকে জানালো যে ফিক্স নামে এক ইংরেজ নৌকাতে উঠেছিল তাদের সঙ্গে, তিনি ইয়াকোহামাতেই এসেছেন। এ খবর শুনে পাসোপার্তু তেলে বেগুনে চলে উঠল। মনে হলো হাতের সামনে পেলে ফিক্সকে যেন গলা টিপে মারত। জেনারেল গ্র্যান্ট জাহাজে উঠে বসল। ফিক্সও তাদের সঙ্গে আছেন। ততক্ষণে তার হাতে এসে গেছে সেই ওয়ারেন্ট, যার জন্য তিনি দিনের পর দিন প্রতীক্ষা করছিলেন। কিন্তু এখন এটা তার কাছে সম্পূর্ণই মূল্যহীন। এই সাধারণ ওয়ারেন্ট দিয়ে ব্যাংক ডাকাত ফগকে গ্রেপ্তার করা সম্ভব নয়, চাই বিশেষ গ্রেপ্তারি পরোয়ানা। কিছুক্ষণের জন্য হতাশ হলেও ফিক্স নিজেকে সামলে নিলেন। বাছাধন, তোমায় আমি ছাড়ছি না। ইংল্যান্ডে চলো, তারপরেই বন্দি হবে তুমি। জাহাজের ডেকে পাসোপার্তু দাঁড়িয়েছিল। ফিক্স পায়ে পায়ে তার দিকে এগিয়ে এলেন। তুমি আমার ওপর খুব চটে আছো, তাই না? এটাই স্বাভাবিক, মানে যতই হোক তোমার মনিব তো। আহা, অধৈর্য হয়েও না, যা বলছি শোনো। দেখো, এতদিন মিস্টার ফগ আমার শত্রু ছিলেন, কিন্তু আমরা কিন্তু এখন পরস্পরের বন্ধু। অবশ্য আমি খুব ভালোভাবেই জানি যে উনি ব্যাংকের টাকা চুরি করেছেন। তোমার দেখছি এখনো রাগ পড়েনি, অমন কটমট করে তাকিয়ে থেকো না। শোনো, ব্রিটিশ শাসকের এখতিয়ারভুক্ত অঞ্চলে উনি যতদিন ছিলেন আমি তাকে গ্রেপ্তার করার জন্য সর্বদা চেষ্টা চালিয়েছি, কিন্তু এখন তার হবার নয়। আমি নিঃসন্দেহ উনি এখন বিলেতের দিকে চলেছেন। ওনাকে কিন্তু আমি ছায়ার মতো অনুসরণ করব। তাকে নিরাপদে বিলেতের মাটিতে নিয়ে যেতে পারলেই আমি চিন্তামুক্ত। তারপরেই প্রমাণ হবে যে উনি আসলে ব্যাংক ডাকাত কিনা। ডিটেকটিভ ফিক্সের কৃত্রিম সমবেদনা মেশানো কথাগুলো শুনে পাসোপার্তুর রাগ উধাও হয়ে গেল। তাকে পরম বিশ্বাসভাজন মনে করে সে বলল, তাহলে আমরা দুজনেই মিস্টার ফগের শুভাকাঙ্ক্ষী, তাই তো? তবে একটা কথা মনে রাখবেন, যদি মিস্টার ফগের কোনো ক্ষতি করার চেষ্টা করেন তাহলে আপনি জানে বাঁচবেন না, বুঝেছেন? জাহাজ দ্রুত গতিতে সমুদ্রের জল কেটে তার গন্তব্যের দিকে এগিয়ে চলল। ফিলিয়াস ফগ মনে মনে হিসেব করলেন, সান ফ্রান্সিসকো থেকে নিউ ইয়র্ক হয়ে 20শে ডিসেম্বর লন্ডনে পৌঁছাচ্ছেন তারা। বিকেলবেলা ফিলিয়াস ফগ জাহাজের ডেকে এসে দাঁড়ালেন। পাশে সঙ্গিনী আউদা। তিনি বুঝতে পারলেন আউদার রূপ সৌন্দর্য তাকে আকৃষ্ট করছে। ভোরের আলো সবে ফুটেছে। জাহাজ বন্দরে ভিড়ল। ফিলিয়াস ফগ একটু সময় নষ্ট না করে পথে নামলেন। সন্ধ্যা 6টায় জাহাজ নিউ ইয়র্কগামী হবে। ব্রেকফাস্ট সেরে তিনি এলেন ইংরেজ কনসাল অফিসে, সঙ্গে আউদা। এই এক বাতিক হয়েছে। এখন বুঝি এই মহিলাকে ছাড়া ফগ এক পাও চলতে পারেন না। পাসপোর্ট সই করে ফিরতি পথে পাসোপার্তুর সঙ্গে দেখা হলো। সে বলল, এখনকার ট্রেনে নাকি ডাকাতদের উৎপাত শোনা যায়। ডাকাতি করে চলন্ত ট্রেনেই নেমে যায়। কয়েকটা
পিস্তল কিনে নিলে ভালো হতো। চাকরের কথা বাতাসে ভাসিয়ে দিয়ে ফক বললেন, আমার তেমন কিছু মনে হয় না, তবে তোমার যদি মন চায় কিনে নাও। পাসুপারতু বাজারের দিকে রওনা হলো। মিস্টার ফগ ও আউদা সামনের দিকে পা বাড়ালেন। খানিক যেতেই দেখা হয়ে গেল গোয়েন্দা ফিক্সের সঙ্গে। ফগ উল্লসিত হয়ে বললেন, আপনার সঙ্গে দেখা যে আবার হবে ভাবতেই পারিনি। একই জাহাজে এলাম, অথচ একবারও আপনার দেখা পাইনি। আশ্চর্য। তা এখন কোথায় চললেন? সৌভাগ্য ছাড়া কি আপনার মতো ভদ্রলোকের সঙ্গে দেখা হয়? ইউরোপ যাচ্ছি, জরুরি কাজ আছে আমার। বলছি, যদি কোনো অসুবিধা না থাকে আমরা তো সফর সঙ্গী হতে পারি, তাই না? নিশ্চয়ই নিশ্চয়ই, আমরা দুজনে আপনাকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। কাজ সেরে চলে আসুন, একসঙ্গেই যাওয়া যাবে। মন্টেগো মারির এক রাস্তায় দাঁড়িয়ে তারা আলাপনে ব্যস্ত ছিলেন। হঠাৎ বেশ কিছু লোকের জটলা তাদের দৃষ্টি আকর্ষণ করল। কয়েকজন লোক এদিক থেকে ওদিকে দৌড়াদৌড়ি করছে। কয়েকজনের হাতে বড় একটা পোস্টার। কোথায় যাচ্ছে ওরা ওভাবে? গলার শিরা ফুলিয়ে তারা চিৎকার করছে। শোনা গেল, মভিয়া জিন্দাবাদ জিন্দাবাদ, মভিয়া জিন্দাবাদ জিন্দাবাদ, ক্যামেরফিল্ড জিন্দাবাদ জিন্দাবাদ, মভিয়া জিন্দাবাদ জিন্দাবাদ, ক্যামেরফিল্ড জিন্দাবাদ, ক্যামেরফিল্ড জিন্দাবাদ, মভিয়া জিন্দাবাদ, মভিয়া জিন্দাবাদ। ধুরন্ধর গোয়েন্দার কাছে ব্যাপারটা বেগতিক ঠেকল। নিশ্চয়ই কোনো রাজনীতির কাজিয়া। এখানে থাকা নিরাপদ নয় ভেবে তড়িঘড়ি বললেন, মিস্টার ফগ, চলুন চলুন, এখানে আর থাকার সুবিধার নয়। মানে কখন যে দাঙ্গা বেঁধে যাবে কে জানে। অতএব ওরা তিনজন দ্রুত পায়ে সেই স্থান পরিত্যাগ করলেন। খানিক বাদে সত্যি সত্যি সেখানে সংঘর্ষ শুরু হয়ে গেল। পিস্তলের শব্দ সকলকে সচকিত করল। শহরের অনেকটা জায়গায় দাঙ্গা ছড়িয়ে পড়ল মুহূর্তের মধ্যে। আচমকা একটা ডান্ডার আঘাত এসে পড়ল। ছুটতে ছুটতে এক তাগড়াই চেহারার ইয়াংকি সেটা ছুঁড়েছে, কিন্তু লাঠি লক্ষ্যভ্রষ্ট হয়েছে। ফগের মাথার পাশ কাটিয়ে আঘাত গিয়ে পড়ল ফিক্সের মাথায়। লোহার টুপি মাথায় থাকায় বাঁচোয়া। ডান দিকটা সামান্য ফুলে উঠল। শেষ পর্যন্ত নিজেদের প্রাণ বাঁচিয়ে ফগ, আউদা ও ফিক্স নিজেদের হোটেলে এসে উঠলেন। ইতিমধ্যে পাসোপারতু বাজার থেকে ফিরে এসেছে। গুনে গুনে সে 12টা পিস্টল কিনে এনেছে। ফিক্সকে দেখে তার মাথায় রক্ত উঠে গেল। ফগ তাকে শান্ত করে বললেন, মিস্টার ফিক্সের জন্যই আমার প্রাণটা বেঁচেছে। আমার মাথায় ডান্ডার আঘাত না পড়ে ওনার মাথার উপর দিয়ে চলে গেছে। মনিবের প্রাণ রক্ষাকারীকে তো ক্ষমা করতেই হবে চাকরের। অতএব পাসোপারতু আর কিছু বলল না। সকলকে নিয়ে ফগ ট্রেনে উঠে বসলেন। আচ্ছা, ওই গুন্ডা মার্কা ইয়াংকিটা কোথায় গেল বলুন তো? আর তো দেখতে পেলাম না। ইংরেজকে আঘাত করে বেল্লিকটা ভেবেছে পার পেয়ে যাবে। না, কখনোই তা হবে না। আমার সামনে ওকে আসতেই হবে। কড়ায় গন্ডায় ওর বজ্জাতির বদলা নেব। তখন দেখা যাবে কে কত শক্তি ধরে। মাত্র ওই একটি কারণে আমাকে এ দেশের মাটিতে একবার পা রাখতেই হবে। ফগের প্রতিজ্ঞার কথা শুনে গোয়েন্দা ফিক্স মনে মনে একচোট হেসে নিলেন। বাছাধন, তোমাকে আর এখানে আসার সুযোগ দিলে তো। চলো একবার ইংল্যান্ড, তোমায় ফটোকে পুড়িয়ে তবে আমার শান্তি। নিউ ইয়র্ক থেকে 786 মাইল দূরে সান ফ্রান্সিসকো। আগে এই দীর্ঘ পথ পাড়ি দিতে কম করেও 6 মাস লাগত। এখন 7 দিনই যথেষ্ট। গাড়ির কামরায় সব ব্যবস্থাই আছে। ডাইনিং রুম, স্মোকিং রুম থেকে শুরু করে প্রেসও। খবরের কাগজ ছাপা হয়। গতিসম্পন্ন রেলগাড়ির একটা কামরা থেকে অন্য কামরায় সহজেই যাওয়া যায়। ঘুমানোর জন্য আছে সুন্দর বিছানা। স্প্রিং ঠেললেই হলো, ব্যাস শয্যা প্রস্তুত। প্রথম কয়েকদিন নির্বিঘ্নে কাটলে 7ই ডিসেম্বর দেখা দিল বিপর্যয়।
গ্রিন রিভার স্টেশনে এসে গাড়ি দাঁড়িয়ে পড়ল। রাতের বরফ জমে রেল লাইন ঢাকা পড়ে গেছে, অতএব বেলা পর্যন্ত অপেক্ষা করতে হবে। বরফ গললে ট্রেন আবার ছুটতে শুরু করল। সুন্দরী আউদা জানলা দিয়ে বাইরের দিকে মুখ বাড়ালেন। হঠাৎ একটা মুখ দেখে তিনি চমকে উঠলেন। আরে, এ তো সেই লোকটা, মিস্টার ফগ যাকে দেখে নেবেন বলেছিলেন। তার মানে লোকটা এই ট্রেনেরই যাত্রী হয়েছে এবং পাশের কামরাতেই রয়েছেন। আউদা আতঙ্কিত মনে ব্যাপারটা ফিক্স ও পাসোপার্তুকে জানালেন। ফিক্স তাকে অভয় দিয়ে বললেন, দুশ্চিন্তা দূর করুন, আমি আছি। কর্নেলকে আগে আমার সাথে পাঞ্জা লড়তে হবে। পাসোপার্তু অবজ্ঞার সুরে বলল, তিনি বলেই রেখেছেন আপনাদের প্রতিশোধ নিতে ফের আমেরিকায় আসবেন। দেখুন, আমার ওপর ভরসা করুন। যতক্ষণ আমার প্রাণ আছে মিস্টার ফগের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। উনি যাতে প্রাণ নিয়ে বিলেতে ফিরতে পারেন সে চেষ্টা আমি সর্বদা করে যাব। আউদার চোখ জলে ভিজে উঠল। দোহাই আপনার, আপনি সেই ব্যবস্থাই করুন। মিস্টার ফগ যেন ওই কর্নেলের মুখোমুখি না হন। দেখুন, আমি আগেও বলেছি, আবারও বলছি, মিস্টার ফগ বহাল তবিয়াতেই থাকবেন যতক্ষণ আমি বেঁচে আছি। উনি বাজি জিতবেন কি না জিতবেন জানি না, তবে এখানে বসে সময় অপচয় করলে সব প্রচেষ্টা কিন্তু ব্যর্থ হয়ে যাবে। ফিক্সের কথায় আউদা বুঝিবা খানিকটা স্বস্তি পেলেন, কিন্তু যাকে কেন্দ্র করে এসব আলোচনা তিনি তখন গভীর ঘুমে ডুবে আছেন। মেডিসিন বো স্টেশন খানিকটা দূরে। রেলগাড়ি আবার থমকে দাঁড়ালো। ব্যাপারটা কি? স্টেশন মাস্টারের পাঠানো লোক এসে জানালো 1 মাইল দূরে এক পাহাড়ি নদীর ওপর সেতু রয়েছে। ওটার অবস্থা নাকি অত্যন্ত শোচনীয়। জলের ধাক্কাতে ধাক্কাতে কয়েকটা বিম ভেঙে পড়ায় সেতুটা দুর্বল হয়ে পড়েছে। যাত্রীরা এসে গার্ডকে ঘেরাও করলো, হুজ্জুটি করতে লাগলো। গার্ডও নিরুপায়। শেষ পর্যন্ত বলল, দেখুন, অন্য আর একটা ট্রেনের জন্য আমি ওমাহা স্টেশনে আসতে পারবো না। দেখতে 1 মাইল পথ, কিন্তু ওই পাহাড়ি খরস্রোতা নদী পার হতে কম করে 6 ঘন্টা চলে যাবে। ওপারে যাওয়ার একটাই ঘাট 10 মাইল দূরে। ড্রাইভারের মাথায় একটা বুদ্ধি খেলে গেল। বিম ভেঙেছে সত্যি, তবে ট্রেন নিয়ে যাওয়া যাবে। অবশ্য ঝুঁকি আছে। গাড়ির গতি খুব বাড়িয়ে দিলে নিমেষের মধ্যে সেতু পার হয়ে এদিকে চলে আসা যেতে পারে। যাত্রীরা ড্রাইভারের কথা শুনে হই হই করে উঠল। তাই হোক, তাই হোক। কিন্তু পাসোপার্তুর তো মাথায় হাত। ইয়াংকিগুলো বলে কি? ড্রাইভারের আশ্বাসবাণী শুনে গার্ড সব যাত্রীদের নিজের নিজের কামরায় উঠে পড়তে বলল, কারণ ট্রেন ছাড়তে চলেছে। অতএব বুটোপাটি শুরু হয়ে গেল। বিশৃঙ্খল অবস্থা। অবশেষে যাত্রীরা যে যার আসনে গিয়ে বসল। ট্রেনের হুইসেলের শব্দ শোনা গেল কয়েকবার। গাড়িটা বেশ কিছুটা পিছিয়ে এসে তীরের গতিতে ছুটল, যেন সেতুর প্রান্ত দুটো স্পর্শ করল আর চোখের পলক ফেলার আগেই বিপদ কাটিয়ে ওপারে চলে গেল। তারপরেই ঘটে গেল অঘটন। সেতুটা হুড়মুড় করে ভেঙে পড়ল নদীর জলে। ফগ তখনও ঘুমে অচৈতন্য। এত কিছু যে ঘটে গেল তা তিনি টেরও পাননি। কেবল ট্রেনটা যখন দ্রুত গতি সম্পন্ন হয়ে সেতু অতিক্রম করার লক্ষ্য সীমায় পৌঁছে গেছে, তখন ঝাঁকুনির ঠেলায় তিনি পাশ ফিরলেন ঘুমের ঘোরে। 1382 মাইল পথ পাড়ি দিতে 3 দিন 3 রাত কেটে গেছে। তখন সন্ধ্যা উত্তীর্ণ হয়েছে। ইভান্স পাশা স্টেশন। ট্রেন এখন নিচের দিকে নামতে শুরু করেছে। একটা ছোট স্টেশনে ট্রেন থামতেই ফগ কামরা থেকে নেমে পড়লেন। ইচ্ছা একটু পায়চারি করবেন, কিন্তু পাসোপার্তু আউদা বা ফিক্সের এ ব্যাপারে প্রবল আপত্তি। কারণ ওই গুন্ডাটা এই গাড়িতেই আছে, যে কোনো সময় ফগের মুখোমুখি হতে পারে। ফগ সব শুনলেন, কিন্তু কোনো গুরুত্ব দিলেন না। ব্যাস, ঘটে গেল ভাবনা মতো অঘটন। নিজের কামরা থেকে ফগকে প্ল্যাটফর্মে পায়চারি করতে দেখে কর্নেল বেরিয়ে এলেন। আউদা, পাসোপার্তু ও ফিক্স কামরার মধ্যে থেকে ফগের ওপর নজরদারি করছিলেন।
আউদাকে বসিয়ে রেখে তারাও নেমে এলেন। কর্নেলকে দেখে ফগ বিনীত কণ্ঠে বললেন, কর্নেল, সময় খুব অল্প। ইউরোপে সময় মতো ফিরে যাওয়া অত্যন্ত প্রয়োজন, না হলে কি যে ক্ষতি হয়ে যাবে আপনি জানেন না। আমার জেনে কি লাভ? দেখুন, সান ফ্রান্সিসকোতে আপনার সঙ্গে বিবাদের পর আমি শপথ নিয়েছিলাম আপনার সঙ্গে মোকাবিলা করতেই হবে আমাকে। তাই ঠিক করি ইংল্যান্ডের কাজ মিটিয়েই আমেরিকাতে ফিরব। আপনার দেখা তখন পাবো তো? কর্নেল রাগে গজগজ করতে করতে বললেন, 6 মাস নাকি 6 বছর? না না, 6 বছর নয়, 6 মাসই যথেষ্ট। আমি ঠিক আসব। আপনার দেখছি মাথা খারাপ, কর্নেল দৃঢ় কণ্ঠস্বরে বললেন। আমি 6 মাস ব্যাপারটাকে জিইয়ে রাখতে চাই না। যদি লড়তে হয় তো এখনই, নয়তো কখনো নয়। বেশ, আপনার কথাই সই। ভালো কথা, আপনি কি নিউ ইয়র্ক যাচ্ছেন? অত শত খোঁজ খবরে তোমার কি দরকার? সামনেই গ্ল্যামফ্রিক রেল স্টেশন, 10 মিনিট ট্রেন দাঁড়াবে ওখানে। কয়েকটা গুলি চালাবার পক্ষে যথেষ্ট সময়। উত্তম প্রস্তাব। সাবধান মশাই, কামরা থেকে নামলে আর প্রাণ নিয়ে ফেরার আশা করবেন না, কথাটা মাথায় রাখবেন। ট্রেন ছাড়ার হুইসেল পড়ে গেছে। 2 প্রতিদ্বন্দ্বী যে যার কামরায় উঠে গেলেন। আউদাকে বিমর্ষ মুখে বসে থাকতে দেখে ফিলিয়াস ফগ বললেন, কুয়োর ব্যাং, জলাশয় তো দেখেনি, তাই ঘাবড়াবার কিছু নেই। তারপর ফিক্সকে লক্ষ্য করে হালকা সুরে বললেন, মশাই, আপনার সঙ্গে দ্বন্দ্বযুদ্ধে আমি হেরে যাব, আপনার কি তাই মনে হয়? ফিক্স সম্মতি জানালেন। 11টা বাজে। গ্ল্যামফ্রিক স্টেশন। গাড়ি থামতেই ফগ কামরা থেকে নেমে পড়লেন। পিস্টল হাতে পাসুপারতু আর ফিক্স যে তার পেছনে পেছনে আসছে তা তিনি জানতে পারলেন না। পাশের কামরা থেকে প্ল্যাটফর্মে নামলেন কর্নেল। একজন আমেরিকান তাকে সেকেন্ড করতে রাজি হয়েছে। তাদের প্ল্যাটফর্মে নামতে দেখে গার্ড চিৎকার করে বললেন, আরে আপনারা নামলেন কেন? এমনিতে ট্রেন 20 মিনিট পিছিয়ে পড়েছে, কিছুক্ষণের মধ্যে গাড়ি ছেড়ে দেবে। ফগের দিকে আঙুল তুলে কর্নেল বললেন, আমরা ডুয়েল লড়তে চাইছি। মাফ করবেন, ওই যে ট্রেনের হুইসেল পড়ে গেছে। ডুয়েল লড়াই অত শখ যখন চলন্ত ট্রেনেই তা হতে পারে, বাধা কোথায়? ফিলিয়াস ফগ কয়েক পা সামনে এগোতে এগোতে বললেন, আপনি যদি রাজি থাকেন আমার আপত্তি নেই। গার্ড তার কামরা থেকে নেমে এলো। তাদের কামরার জানালা দিয়ে মুখ বাড়িয়ে উপস্থিত যাত্রীদের উদ্দেশ্যে বলল, কিছু মনে করবেন না, এরা নিজেদের পুরনো হিসেব নিকেশ বুঝে নিতে চাইছেন। আপনারা যদি অনুগ্রহ করে একটু জায়গা করে দেন খুব উপকার হয়। যাত্রীদের সহযোগিতা মিলল। 55 ফুট লম্বা কামরাটা মুহূর্তের মধ্যে খালি হয়ে এলো। দ্বন্দ্বযুদ্ধের পক্ষে অতি উত্তম। 2 প্রতিদ্বন্দ্বী হাতে পিস্টল নিয়ে তৈরি, কেবল ট্রেনের হুইসেল পড়ার প্রতীক্ষা, কারণ এটাই তাদের স্টার্টার। যাত্রীরা সকলে ট্রেনের সিটি শোনার জন্য কান পেতে রইল। ঠিক এই সময় আচমকা তুমুল গন্ডগোল শোনা গেল। ট্রেন ডাকাতদের পাল্লায় পড়েছে। ড্রাইভার ও ইঞ্জিনম্যানকে আহত করে এক ডাকাত ভাবল ট্রেনটিকে থামিয়ে দেবে। সে উদ্দেশ্য না জেনে বুঝে বাষ্পনলের মুখ খুলে দিল। আর যায় কোথায়? ট্রেনের গতি স্তব্ধ না হয়ে উল্কার বেগে ছুটতে লাগলো। এদিকে ট্রেনে তখন ত্রাহি ত্রাহি রব উঠেছে। ডাকাতরা ঘন ঘন বন্দুক চালাচ্ছে, যাত্রীদের ওপর হুজ্জুতি করছে। ফগ হাতের পিস্টল ফেলে ছুটলেন গার্ডের কামরার দিকে। গার্ড বিষাদ ভরা কণ্ঠে বলল, ট্রেনটাকে এক্ষুনি থামানো দরকার, নতুবা একটা মানুষও জীবিত থাকবে না। ফগ ট্রেনের সামনের দিকে যাওয়ার চেষ্টা করলেন। এর দৃশ্য দেখে পাসোপারতু এগিয়ে এসে তাকে বাধা দিলেন। আপনি সরুন স্যার, যার কাজ তাকে করতে দিন। কথা না বাড়িয়ে পাসোপারতু দরজা দিয়ে বাইরে বেরোলো। ট্রেনের জানালা ধরে ঝুলে পড়ল। তারপর এ জানলা ও জানলা করে শেষে চলে এলো ট্রেনের ইঞ্জিনের কাছে।
ইঞ্জিনের মাঝখানে লোহার রডটা চেপে ধরল। লাগেজ গাড়ি আর ইঞ্জিনের মাঝে যে সংযোগ রয়েছে এবার সেটা ছিন্ন করতে হবে। পাসোপার্তুর এক মুঠিতে লোহার রড, অন্য হাতটি কাজ করছে। আচমকা বিশ্রী শব্দে সংযোগ শৃঙ্খল ভেঙে গেল। খালি ইঞ্জিন নিমেষের মধ্যে সামনের দিকে ছুটে চলল, আর পেছনে ইঞ্জিন ছাড়া কামরাগুলি তখন ধীরে ধীরে গতি হারাচ্ছে। ডাকাতরা ব্যাপার স্যাপার দেখে হাঁ প্রাণ নিয়ে দিল চৌচা দৌড়। স্টেশনের কাছে এসে ট্রেনটা থামল। ফগ গেলেন দুশ্চিন্তায় পড়ে। নিউ ইয়র্ক থেকে জাহাজ ধরার চিন্তা, পাশাপাশি পাসোপার্তু গেল কোথায়? তিনি কামরা থেকে নেমে প্ল্যাটফর্মের ওপর দাঁড়ালেন। রেল লাইনের ধারেই ছোট্ট একটা দুর্গ, ফোর্ট কিয়ানি। গুলির শব্দ শুনে ততক্ষণে ফোর্ট থেকে সৈন্যরা বেরিয়ে এসেছে, সঙ্গে কমান্ডার। ফগ সেনানায়কের দ্বারস্থ হলেন। যাচ্ছে তাই মুশকিলে পড়া গেল। 3 জন যাত্রীর সন্ধান নেই। মারা গেছে কি ডাকাতেরা ধরে নিয়ে গেছে জানি না। আপনি যদি দয়া করে ওদের... ফগের কথা শেষ হতে না হতেই কমান্ডার চটে গিয়ে জবাব দিলেন, কি বলছেন মশাই? ডাকাতরা কোন দিকে গেছে জানা নেই, তাদের পেছনে ছুটবো নাকি? হ্যাঁ, ফগ বুঝলেন এই ভদ্রলোককে দিয়ে কোনো কাজ হবে না। অগত্যা তিনি নিজেই যাবেন ঠিক করলেন। ব্যাপারটা ফিক্সের আত্মসম্মানে লাগলো। তিনি বাধা দিয়ে বললেন, আরে আরে মশাই, যাবেন কোথায়? আমি যাচ্ছি পাসোপার্তুর খোঁজে। সবার জীবন বাঁচাতে যে নিজের প্রাণের মায়া ত্যাগ করে ছুটে গেল তাকে আমি খুঁজে নিয়ে আসব। আপনি যান, আউদা দেবী একা আছেন। তারপর উপস্থিত যাত্রীদের উদ্দেশ্যে বললেন, আমার সঙ্গে বেশ কিছু লোক দরকার, আপনারা যেতে রাজি? ফিক্সের প্রস্তাবে যাত্রী ও সৈন্যদের মধ্যে অনেকে রাজি হলো। গোটা 30 জনের একটা দলকে নেতৃত্ব দিয়ে চলল এক প্রবীণ সেনা অফিসার। ফিলিয়াস ফগ বসে থাকতে রাজি হলেন না। ব্যাংক নোটে ভরা ব্যাগটা আউদার হাতে ধরিয়ে দিয়ে সৈন্যদের উদ্দেশ্যে বললেন, আমার কর্তব্য পরায়ণ ভৃত্যটিকে খুঁজে পেলে আপনারা প্রত্যেকে 1000 পাউন্ড করে পাবেন পুরস্কার। প্রতিশ্রুতি দিচ্ছি। দলটা চলে গেল। আউদা বসে রইলেন স্টেশনের ওয়েটিং রুমে। হঠাৎ ট্রেনের সিটি শোনা গেল কয়েকবার। আসলে পাসোপার্তু যে ইঞ্জিনটাকে আলাদা করে দিয়েছিল সেটা দ্রুত গতিতে সামনের দিকে যেতে যেতে থেমে পড়েছিল, কারণ জ্বালানি ছিল না। ইতিমধ্যে ট্রেনের ড্রাইভারদের মধ্যে একজনের জ্ঞান ফিরে এলো। ব্যাপারটা কি হয়েছে বুঝতে দেরি হলো না। চটপট ইঞ্জিনে কয়লা দিয়ে আগুন জ্বেলে দিল। ব্যাস, ইঞ্জিন সচল। এবার সেটাকে নিয়ে ড্রাইভার পিছিয়ে এলো। বিচ্ছিন্ন কামরাগুলোকে জুড়তে হবে তো। একসময় ইঞ্জিনটা ফোর্ট কিয়ানি স্টেশনে এসে দাঁড়ালো। অপেক্ষমান যাত্রীরা সোল্লাসে চেঁচিয়ে উঠল। আউদা সকলকে সরিয়ে ড্রাইভারের কাছে গেলেন, বললেন, যাত্রীদের অনেকেই এখনো এসে পৌঁছননি। বন্দীদের খুঁজে গেছে। দয়া করে তারা না ফিরে আসা পর্যন্ত। আমরা কি করব বলুন? 3 ঘন্টা ইতিমধ্যে খরচ হয়ে গেছে। আরও দেরি করলে আপনি এক কাজ করুন, সন্ধেবেলা ট্রেন আছে, তাতেই যাবেন। যাত্রীরা হুটোপাটি করে ট্রেনের কামরায় উঠে পড়ল। হুইসেল দিতে দিতে ট্রেন ছেড়ে দিল। হতাশ দৃষ্টিতে আউদা অপস্ট্রিয়মান ট্রেনের দিকে তাকিয়েই রইলেন। একলা বসে কেটে গেল খানিকটা সময়। পাসোপার্তু ও ফিক্সকে সঙ্গে নিয়ে ফগ ফিরে এলেন। পাসোপার্তুর খোঁজ কি কোথাও পাওয়া গেল? না, সে তখন স্টেশন থেকে কয়েক মাইল দূরে এক জায়গায় ডাকাতদের সঙ্গে লড়াই করছিল। তার সঙ্গে ছিল 2 জন যাত্রী। সৈন্যরাই তাদের উদ্ধার করেছে। ফগ যখন জানতে পারলেন ট্রেন চলে গেছে আর সন্ধ্যের আগে কোনো গাড়ি নেই, তার কপালে দুশ্চিন্তার রেখা ফুটে উঠল। পাসোপার্তুর মন ভালো নেই। মনিবের দেরি হয়ে গেল এ কথা ভেবে নিজেকেই সে দোষী করল। 2-1 ঘন্টা হলে কথা ছিল একটা, এই যে পাক্কা 20 ঘন্টা দেরি। ফিক্সের চোখে মুখেও দুশ্চিন্তার ছাপ। বললেন, মিস্টার ফগ,
আপনি তো বিলেতের ডাকজাহাজ ধরতে চাইছেন, তাই না? তার মানে 11 তারিখের মধ্যেই আপনাকে নিউ ইয়র্কে পা রাখতে হবে। হ্যাঁ, ওই ডাকজাহাজটাই আমার আশা ভরসার শেষ সম্বল। কম তো ঝক্কি ঝামেলা গেল না, নয়তো হাতে নিখাত 12 ঘন্টার সময় পেয়ে যেতেন আপনি। এমন পরিমরি করে জাহাজ ধরতে যেতে হতো না। তার মানে আপনি 20 ঘন্টা পিছিয়ে আছেন। 12 ঘন্টা বাদ দিয়ে হাতে থাকে 8 ঘন্টা। চান তো এই সময়টা পুষিয়ে নিতে পারেন, স্লেজ গাড়ি ভাড়া নিতে পারেন। ওই পথে আস্তে আস্তে এই ধরনের একজনের সঙ্গে আলাপ হয়েছিল আমার, স্লেজ ভাড়া দেয়। হাওয়া যেমন আছে, পাল তুলে দিলে বরফের ওপর দিয়ে গাড়ি ছুটবে, যেন দ্রুতগামী ট্রেন। 5-6 জন লোক আরামে চলে যেতে পারে। ওমাহা স্টেশন পৌঁছতে ওই কয়েক ঘন্টারই মামলা। সেখান থেকে ট্রেন পেয়ে যাবেন। ঘন ঘন গাড়ি ছুটছে শিকাগোর দিকে। ফিক্সের প্রস্তাবে ফিলিয়াস ফগ রাজি হলেন। শুরু হলো স্লেজ যাত্রা। স্লেজের গতি দেখে ফগ ভাবলেন অনেকটা সময় হয়তো বেঁচে যাবে। একে বরফ, তার উপর দমকা বাতাস, সকলের ঠান্ডায় হিম হয়ে যাওয়ার জোগাড়। স্লেজ গাড়ি এসে পৌঁছলো গন্তব্যস্থানে। ফগ চালকের ভাড়া মিটিয়ে দিলেন। শিকাগোগামী ট্রেন ছাড়তে আর মাত্র 5 মিনিট বাকি। ফগ ভাগ্যকে ধন্যবাদ জানিয়ে সকলকে নিয়ে ট্রেনের কামরায় উঠে বসলেন। 10ই ডিসেম্বর বিকেল 4টে। শিকাগোতে এসে পা রাখলেন ফিলিয়াস ফগ। দেখলেন নিউ ইয়র্কগামী ট্রেন ছাড়তে কয়েক সেকেন্ড বাকি। সকলে গাড়িতে উঠলেন। গার্ড নিশানা ওড়ালো, গাড়ি ছাড়ল। পরদিন অর্থাৎ 11ই ডিসেম্বর বেলা 11টায় নিউ ইয়র্কের জাহাজ ঘাটায় ফগ এসে দাঁড়ালেন। লিভারপুলে যাবেন, চায়না জাহাজ ধরবেন। কিন্তু ভাগ্যের কি নিষ্ঠুর পরিহাস! মাত্র 45 মিনিট আগে জাহাজ তার গন্তব্যের দিকে রওনা হয়ে গেছে। হায় ঈশ্বর, এ কি হলো? পাশোপার্থ কপাল চাপড়ালো। এত করেও শেষ রক্ষা হলো না তাহলে? লিভারপুলে যাওয়ার কি আর কোনো জাহাজ আছে? না, আর কোনো জাহাজ নেই। ফগের চোখে মুখে পরিতাপের কোনো প্রকাশ ঘটল না। মুখ বুজে সব সয়ে গেলেন। জীবনের এত বড় একটা সর্বনাশ, কিন্তু ফগ এতটুকু বিচলিত নয়। পরদিন সকালবেলা ফগ হিসেব কষে দেখলেন এখনো হাতে 9 দিন 13 ঘন্টা 45 মিনিট বেঁচে আছে। যদি সময় মতো জাহাজ ধরতে পারতেন তাহলে জয়মাল্য তার গলাতেই পরানো হতো। ফিলিয়াস ফগ তখনও প্রতিশ্রুতি মতো লন্ডনে ফেরার যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি তার দলের সকলকে বললেন, আচ্ছা, আপনারা এই ওয়েটিং রুমে অপেক্ষা করুন, আমি একটু ঘুরে আসি, দেখি কোনো উপায় বের করা যায় কিনা। ফগ আপন মনে এসে দাঁড়ালেন হাডসন নদীর পাড়ে। তাকালেন, ওই তো কতগুলো জাহাজ দাঁড়িয়ে। কোনোটা ছাড়ার জন্য তোড়জোড় করছে, কিন্তু সবই পালের জাহাজ। এতে সুবিধা হবে না। ফগ পার ধরে এগোতে লাগলেন। বেশ কিছুটা দূরে একটা জাহাজ দাঁড়িয়ে থাকতে দেখে নৌকো করে ফগ সেখানে এসে উঠলেন। ক্যাপ্টেনের কাছে গেলেন, নিজের নাম ঠিকানা জানিয়ে বললেন, দেখছি খুব শিগগির এটা ছাড়া হবে, তা কোথায় যাবে? ঠিকই বলেছেন, আধ ঘন্টা পরে এই জাহাজ ছাড়া হবে। বর্ধা যাব, অবশ্য খালি। আপনার জাহাজ কি খুব গতিসম্পন্ন? বলতে পারেন, ঘন্টায় 13-14 মাইল, কম কি? মশাই, এ জাহাজের দ্রুততার কথা সকলেরই জানা। আপনার কাছে একটা অনুরোধ, আমি এবং আমার সঙ্গে আরও 3 জন লিভারপুল আমাদের গন্তব্য। আপনি যদি আপনার এই জাহাজে করে পৌঁছে দেন তাহলে খুব উপকৃত হই। ভাড়া নিয়ে কোনো সমস্যা হবে না, যা চাইবেন তাই দিতে প্রস্তুত। লিভারপুল টাকা দিচ্ছেন, চীনেও তো আমার যাওয়া উচিত, তাই না? যান, এখানে সব ফিকির করে কোনো সুবিধা হবে না। যত সব আবদারের কথাবার্তা। নামুন। প্রচুর টাকা ভাড়া পাবেন। তাতেও না। বেশ তো, ভাড়া দিতে না চাইলে বিক্রি করুন, আমি কিনে নিচ্ছি।
মশাই, পাগলের প্রলাপ থামান। বিক্রি করার জন্য কেউ কি জাহাজ কেনে? যান, বিদায় হন। ফগ দম্বার পাত্র নন। যে কোনো মূল্যেই হোক তাকে লিভারপুলে পৌঁছতেই হবে। তিনি জানেন ক্যাপ্টেনকে চটিয়ে দিলে কোনো কাজ হবে না, তাই নরম সুরে বললেন, বেশ, আপনি বোর্দা পর্যন্ত যাবেন তো সেখানেই আমাদের নামিয়ে দেবেন। প্রত্যেকের জন্য 500 পাউন্ড পাবেন। এতক্ষণে বুঝি বরফটা খানিকটা গলল। ক্যাপ্টেন বলল, মাথা পিছু 500 পাউন্ড দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, সব মিলিয়ে 2000 পাউন্ড দেব। বড়ই লোভনীয় প্রস্তাব। ক্যাপ্টেন ভাবল জাহাজ তো খালিই যাবে, 4 জনকে নিয়ে গেলে আলাদা তো কোনো খরচের ব্যাপার নেই। উল্টে পকেটে নগদ 2000 পাউন্ড আসবে। তাই বলল, ঠিক আছে, 9টায় জাহাজ ছাড়বে, তার মধ্যে চটপট চলে আসুন। ফিক্স বোর্দার কথা শুনে হকচকিয়ে গেলেন। কোথায় লিভারপুল আর কোথায় বোর্দা? আচ্ছা পাগল তো। বেশ, দেখাই যাক শেষ পর্যন্ত কি হয়। সমুদ্রের জল কেটে জাহাজ তার লক্ষ্যের দিকে ছুটে চলেছে। জাহাজের নাবিকদের সঙ্গে কথাবার্তা বলে ফিলিয়াস ফগ আঁচ করলেন ক্যাপ্টেনকে এরা তেমন একটা পছন্দ করে না, অতএব এটাই মৌকা। টাকা দিয়ে নাবিকদের তিনি বশ করতে এলেন। ক্যাপ্টেনকে তাদের সহযোগিতায় একটা ঘরে তালা বন্ধ করে রাখা হলো। ক্যাপ্টেন ছাড়া জাহাজ চলবে কিভাবে? কেন, ফিলিয়াস ফগ আছেন তো। তার নির্দেশ মতো জাহাজ চলতে লাগলো। ফগের কাণ্ড কারখানা দেখে ফিক্স তাজ্জব বনে গেলেন। কেমন দক্ষ ক্যাপ্টেনের মতো পরিচালনা করছেন সবটা। 16 ডিসেম্বর, কেটে গেছে 2 মাস 15 দিন। হাতে বেঁচে আছে মাত্র 5 দিন। এই সংক্ষিপ্ত সময়ের মধ্যেই ফগকে লক্ষ্যে পৌঁছাতে হবে। কিন্তু বিধিবাম, ফগের কাছে খবর এলো কয়লা ফুরিয়ে এসেছে। বোর্দা যাওয়ার মতো জ্বালানি মজুদ ছিল, তাই লিভারপুলে যেতে হলে নতুন কয়লার দরকার। ফগ দৃঢ় কণ্ঠে বললেন, যা কয়লা আছে তাতে চলতে থাকুক, জাহাজের গতি আরো বাড়িয়ে দাও, যতটা এগোনো যায় আর কি। এর 2 দিন পরেই সমস্যা আবার মাথা তুলে দাঁড়ালো। কয়লা একেবারেই শেষ, অতএব জাহাজ আর যাবে না। নিরুত্তাপ কণ্ঠে ফগ তার ভৃত্যকে বললেন, তালা খুলে ক্যাপ্টেনকে এখানে নিয়ে আসো। পাশোপার্থ মনিবের নির্দেশ পালন করলেন। ক্যাপ্টেন হতবাক হয়ে জানতে চাইল, এখন আমরা কোথায় বা চলেছি? ফগ উত্তর দিলেন, লিভারপুল থেকে 770 মাইল দূরে। ক্যাপ্টেন রাগে কাঁপতে কাঁপতে বলল, দস্যু একটা, আমার সঙ্গে মজা করা হচ্ছে। বাজে কথা ছেড়ে কাজের কথায় আসুন। আমি এই জাহাজটা কিনে নিতে চাই। বলুন দেখি কত দাম। যদি বেচতে আপত্তি থাকে তাহলে বলুন, জাহাজের কাঠ ভেঙে জ্বালানির কাজে লাগানো হোক। কয়লা একেবারেই শেষ, জাহাজের একেবারেই এগোবার গতি নেই। মগের মুলুক নাকি যে জাহাজ কিনতে চাইলেই পেয়ে যাবেন? পারবেন করে 5000 পাউন্ড দিতে? এক গোছা নোট ব্যাগ থেকে বের করে চটপট ক্যাপ্টেনের সামনে ফগ ধরলেন। আর কোনো আপত্তি নেই আশা করি। নোটের গোছাটা নেড়ে চেড়ে দেখতে দেখতে ক্যাপ্টেন বলল, জাহাজের খোল আর ইঞ্জিন কিন্তু আমারই। অবশ্যই, ওর উপর আমার কোনো অধিকার নেই। অতএব জাহাজের কাঠ ভেঙে ভেঙে ইঞ্জিনে দেওয়া হলো। জ্বালানির কাজ চলতে লাগলো। এক সময় তাও শেষ হয়ে গেল, কিন্তু তখনও অনেকটা পথ পাড়ি দিতে হবে। দূরে উজ্জ্বল আলোতে বোঝা গেল তারা কুইন্সটাউনের কাছাকাছি এসে পড়েছেন। লিভারপুলে পৌঁছাতে 3টে তো বাঁচবেই। এখন জোয়ারের অপেক্ষা করা ছাড়া আর কোনো পথ নেই। ফগ অবিচলিত চিত্তে ক্যাপ্টেনকে সান্ত্বনা দিয়ে বললেন, অন্য কোনো পথ থাকলে ভাবা যেত, অতএব জোয়ারের জন্যই বসে থাকতে হবে। হতাশ হলে চলবে না। আমেরিকার কুইন্সটাউন রেল স্টেশন। এখানেই ডাক ট্রেন দাঁড়ায়, খুব দ্রুতগামী।
এই ডাক ডাবলিনে যায়, সেখান থেকে ওই ডাক জাহাজে করে লিভারপুলে পৌঁছায়। ফিলিয়াস ফগ চট করে সময়টা মেপে নিলেন। এইভাবে গেলে হাতে 12 ঘন্টা সময় থাকবে। 8:45 তিনি হেলে দুলে লন্ডনে পা রাখতে পারবেন। রাত 1টায় কুইন্সটাউন থেকে ট্রেন ছাড়ল। পরদিন বেলা 11টায় ফগ এবং তার দল লিভারপুলে এসে পৌঁছালেন। ফগ এতক্ষণে বুঝি হাঁপ ছেড়ে বাঁচলেন, আর দুশ্চিন্তা করতে হবে না। এবার তিনি সহজেই লন্ডনে পৌঁছাতে পারবেন। ট্রেনের অভাব নেই, 6 ঘন্টার সফর। ঠিক এই সময় ওঁত পেতে বসে থাকা বিড়ালের মতো গোয়েন্দা ফিক্স ফগকে আক্রমণ করলেন। মিস্টার ফগ, রাজার নামে ব্যাংক ডাকাতির অপরাধে আপনাকে বন্দি করছি। কাস্টমস হাউসের একটা ঘরে ফিলিয়াস ফগকে আটকে রাখা হলো। ব্যাপার স্যাপার দেখে পাসোপার্টু হাই হাই করে উঠল। নিজের ওপর প্রচণ্ড রাগ হলো, মাথার চুল সে ছিঁড়তে লাগলো। সত্যি আমি বোকা, কেন যে ওই শয়তানটার বদ মতলবের কথা মিস্টার ফককে আগে জানালাম না। উনি তাহলে সতর্ক হতে পারতেন, এমন এমন সর্বনাশ হয়তো হতো না। ফগ নির্বিকার, ভাগ্য যদি সহায় হয় তাহলে ঠিক উতরে যাবেন। তিনি তার ঘড়িটার দিকে এক দৃষ্টে তাকিয়ে রইলেন। প্রতিটা সেকেন্ড তিনি মাপছেন। আচমকা এই বিপর্যয়ের কারণে তিনি কিন্তু মোটেও বিচলিত নন। পকেট থেকে ডায়েরি বের করলেন। লেখা আছে শনিবার 21শে ডিসেম্বর, লিভারপুল। নিচে জুড়ে দিলেন আরও কয়েকটি শব্দ। 80 দিনের দিন, বেলা 11:40। কাস্টম হাউসের ঘড়িতে ঢং করে একটা শব্দ হলো। দেখতে দেখতে সময় গড়িয়ে গেল, 2টো বাজে। ফগ নিজের ঘড়ির দিকে তাকালেন। 2:02। তার মানে 2 মিনিট এগিয়ে চলছে। তখনও তার মনে আশা, যদি এখান থেকে ছাড়া পেতেন এখন, এক্সপ্রেস ট্রেনে চেপে লক্ষ্যে পৌঁছাতে পারতেন। জয় হতো মুঠোবন্দি। কিন্তু ভাবনাই সার। দেখতে দেখতে 5, 10, 15 করে মিনিটের কাঁটা এগিয়েই চলল। 30। না, সব প্রয়াস ব্যর্থ হলো। ঠিক এই সময় দরজা খুলে গোয়েন্দা ফিক্স ভেতরে ঢুকলেন। শুকনো মুখ তার, গলায় অনুতাপের সুর। মিস্টার ফগ, মাফ করবেন, না জেনে আপনাকে শাস্তি দিয়ে ফেলেছি। আসল কালপ্রিট ধরা পড়েছে। আসলে আপনাকে দেখতে ঠিক ওই ব্যাংক ডাকাতটার মতো, মানে তাই এই ভুল হয়েছে। আপনি এখন যেতে পারেন, আর আশা করি অনিচ্ছাকৃত ত্রুটিটুকুর জন্য আপনি মাফ করে দেবেন। কথা বলার মতো সময় নেই ফগের হাতে। মুক্তি পেয়ে তিনি তার ভৃত্য ও সঙ্গিনীকে নিয়ে ট্যাক্সিতে উঠে বসলেন। দ্রুত পৌঁছালেন স্টেশনে। হায়রে পোড়া কপাল, 2:05 লন্ডন যাওয়ার ট্রেন চলে গেছে। আর কোনো ট্রেন এখন নেই। কি করা যায়? হ্যাঁ, উপায় একটা আছে। শেষ পর্যন্ত একটা স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হলো। অবশ্য এর জন্য যথেষ্ট অর্থমূল্য দিতে হয়েছে ফগকে। 8:50 অবশেষে লন্ডন স্টেশন। না, বাজির শর্ত অনুযায়ী তিনি 80 দিনে দুনিয়া চক্কর মেরে আসতে পারেননি। 5 মিনিট সময় বেশি নিয়েছেন। অতএব পরাজয়। ফিলিয়াস ফগ হেরে গেছেন। কোন মুখে আর যাবেন রিফর্ম ক্লাবে? তাই স্টেশন থেকে সোজা নিজের বাড়িতে এসে ঢুকলেন। এমন একটা প্রতিযোগিতামূলক ভ্রমণে সম্পূর্ণ হেরে যাওয়া যে কি দুঃসহ ব্যাপার, তা ভাষায় বোঝানো যায় না। ফগ বিশ্বভ্রমণে বেরোনোর আগে শর্ত অনুযায়ী তার যথা সর্বস্ব জমা রেখে গিয়েছিলেন, অর্থাৎ 3 লাখ টাকা। এখন সেই অর্থে তার আর কোনো অধিকার নেই। সেটা রিফর্ম ক্লাবের সভ্যদের সম্পত্তি। তবুও ফগের কোনো ভাবান্তর দেখা গেল না। হতাশ হলেন না, ভেঙেও পড়লেন না। হিসেব করে দেখলেন দুনিয়া ঘুরে আসতে প্রচুর টাকা তার খরচ হয়েছে। হাতে যত সামান্য যা আছে এই দিয়ে তাকে চলতে হবে। ফগ তার সঙ্গিনী আউদাকে নিজের বাড়িতেই থাকতে দিলেন। পাসোপার্তুর মন চঞ্চল, সবসময় মনিবের ওপর সজাগ দৃষ্টি।
কম অপমান আর দুর্দশা তো ভোগ করতে হয়নি তাকে। বলা যায় না কখন কি অঘটন ঘটিয়ে বসেন। পার্থ তাই সারা রাত মনিবের শোবার ঘরের দরজায় বসে পাহারা দিতে থাকল। সকাল হতে পার্থ ডাক পড়ল। মনিব নির্দেশ দিলেন, মিসেস আউদার প্রাতরাশের ব্যবস্থা করো। উনি যাতে স্বাচ্ছন্দ্যে থাকতে পারেন সেদিকে নজর রেখো। আর হ্যাঁ, আজ সন্ধ্যায় আমি তার সঙ্গে দেখা করতে চাই, খবরটা বলে দিও। সারাটা দিন বন্ধ ঘরের মধ্যে কেটে গেল ফিলিয়াস ফগের। ক্লাবে গেলেন না, কোনো কথা বললেন না কারোর সাথে। নীরবে নিজের ভবিষ্যতের কথা ভাবতে লাগলেন। এদিকে বন্ধ দরজার বাইরে পার্থ কান পেতে বসে আছে। কে জানে কখন কি অঘটন ঘটে যায়। সন্ধ্যা 7:30। ফগ এসে ঢুকলেন আউদার ঘরে। একটা চেয়ার টেনে নিলেন চুল্লির কাছাকাছি। বসতে বসতে বললেন, আপনার প্রতি সত্যিই বড় অন্যায় করেছি। লন্ডনে টেনে আনা উচিত হয়নি। আমি ক্ষমা প্রার্থী। ব্যাপারটা আপনাকে খুলেই বলি, আমার তখন টাকার অভাব ছিল না, তাই ভেবেছিলাম অর্ধেকটা আপনার জন্য খরচ করব। আপনাকেও তো সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে থাকতে হবে। কিন্তু আজ আমার সে ধারণা মিথ্যে হয়ে গেছে। আজ আমি নিজেই কপর্দক শূন্য বলতে পারেন। ফগের কথা শুনে আউদার অন্তর কেঁদে উঠল। এই পুরুষ তো একদিন তাকে বাঁচিয়েছিলেন। ওনার সুবাদেই তিনি নতুন করে বাঁচতে শুরু করেছেন, আর সেই লোক কিনা তার কাছে ক্ষমা প্রার্থনা করছেন। চোখ মুছে আউদা ধীরে ধীরে বললেন, ছি ছি, আপনি কি বলছেন? ক্ষমা তো আমারই চাওয়ার কথা। আপনার বোঝা হয়ে আসাটাই আমার ভুল হয়েছে। আপনার দুর্বর গতিপথে আমি বাধা হয়ে দাঁড়িয়েছিলাম, এ কথা তো মানবেন? না, ভুল ভেবেছেন। আপনার জন্য আমার কোনো ক্ষতি হয়নি। বলতে পারেন অতিরিক্ত কিছু খরচ হয়েছে। আপনি সজ্জন ব্যক্তি, আপনার বিরাট মন, তাই নিজের বিপদের কথা জেনেও আমাকে রক্ষা করেছেন। আমার স্বাধীন জীবনযাত্রার কথা ভেবেছেন। হ্যাঁ, ভেবেছিলাম, কিন্তু বাস্তবায়িত হলো কই। যাক সব কথা, আমি চাই আমার অবশিষ্ট সঞ্চয় আপনি গ্রহণ করুন। কিন্তু আপনার চলবে কি করে? আমার কাছে বর্তমান ও ভবিষ্যতের মধ্যে কোনো তফাৎ নেই। কোনোভাবে চালিয়ে নেব। আমি একলা মানুষ, পরিবার পরিজন বা বন্ধু বান্ধব কেউ নেই যাদের ভবিষ্যতের কথা আমায় ভাবতে হবে। আউদা নিজের আসন ছেড়ে উঠে দাঁড়ালেন। ধীর পায়ে ফগের সামনে এসে দাঁড়ালেন। আচমকা তার হাত দুটো নিজের হাতে নিয়ে বললেন, মিস্টার ফগ, আমি আপনার বর্তমান ও ভবিষ্যতের দুঃখের অংশীদার হতে চাই। বলুন, আপনি রাজি আছেন? আমি আপনার স্ত্রী হতে চাই। পারবেন আমাকে নিজের করে নিতে? আউদার মুখ থেকে ছিটকে আসা কথাগুলো শুনে ফগের সর্বাঙ্গে বিদ্যুতের ঝিলিক খেলে গেল। কয়েক মুহূর্ত অবাক বিস্ময়ে আউদার দিকে তাকিয়ে রইলেন। পার্থ দরজার কোড়ায় বসেছিল। প্রভুর তলব পেয়ে শশব্যস্ত হয়ে ছুটে এলো। পার্থ, তুমি চটপট গির্জায় যাও, বিশপকে বলো আমি আর আউদা যাচ্ছি। আমাদের বিয়ে দিতে হবে। রাত বেশি হয়নি, যাও, দেরি করো না। খুশিতে উপচে উঠে পার্থ বলল, স্যার, এখনই গির্জায় যাওয়ার কি দরকার? কাল সোমবার, কালই বিয়েটা হলে মন্দ কি? ফগ তাকালেন তার সঙ্গিনীর দিকে। আউদা মাথা নিচু করে ঘাড় কাত করে সায় দিলেন, অসুবিধা নেই। আসল ব্যাংক ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছিল 17 ডিসেম্বর এডিনবারা থেকে। এর আগে পর্যন্ত খবরের কাগজগুলোর দৌলতে ঘরে ঘরে পৌঁছে গিয়েছিল
যে ফিলিয়াস ফগ মহা ধরিবাজ লোক, ব্যাংক ডাকাতি করে চম্পট দিয়েছেন। কিন্তু এখন আবহাওয়া পাল্টে গেছে। ফগ আবার সুনাম অর্জন করলেন। যে কলঙ্ক তার নামে রচনা হয়েছিল তা ধুয়ে মুছে সাফ হয়ে গেল। আবার 80 দিনে দুনিয়া ঘুরে আসার বাজি ধরাধরি শুরু হলো। খবরের কাগজে বড় বড় হরফে ফিলিয়াস ফগের নাম ছাপা হলো। সকলেই তার প্রশংসায় পঞ্চমুখ। 21শে ডিসেম্বর শনিবার। সন্ধ্যা তখনও হয়নি, অথচ রিফর্ম ক্লাবের সামনে অজস্র জনতার ভিড়। লোকের ভিড়ে যানবাহন পর্যন্ত এগোতে পারছে না। শেষ পর্যন্ত পুলিশ এসে মানুষজনকে সামলাতে লাগলো। রিফর্ম ক্লাবের সভ্যরাও স্বাভাবিকভাবেই উত্তেজিত। তারাও ইতিমধ্যে ক্লাব ঘরে ঢুকে পড়েছেন। সকলেই ফিলিয়াস ফগের আসার অপেক্ষায় রয়েছেন। একসময় বিস্ময় প্রকাশ করে আঁদ্রে স্টুয়ার্ট বললেন, ব্যাপার কি বলুন তো? মিস্টার ফগের তো এসে পড়ার কথা, মাত্র 25 মিনিট বাকি, তারপরেই নির্দিষ্ট সময় শেষ। র্যালফ বললেন, উনি নিশ্চয়ই 7:23 ট্রেনেই আসছেন, কারণ এর পরের শেষ ট্রেন লিভারপুল থেকে রাত 12টায় ছাড়ে। ওটাতে নিশ্চয়ই আসবেন না। মনে হয় না। 7:23 ট্রেন ধরলে এতক্ষণে এখানে পৌঁছে যেতেন। অতএব আমরাই জিতছি, কোনো সন্দেহ নেই। পলেস্টিন গম্ভীর গলায় বললেন, আরে থামো তুমি। মিস্টার ফগকে তোমরা এতদিনে চিনতে পারোনি। উনি ঘড়ির বাইরে কোনো কাজ করেন না, জানো তো। শেষ মুহূর্তে হাজির হয়ে সকলকে চমকে দেওয়াটা ওর পক্ষেই সম্ভব। আসলে প্রস্তাবটাই ছিল একটা বুজরুকি। যতই ঘড়ি কাটা মেনে চলি না কেন, রাস্তাঘাটের ব্যাপারটা বলা যায় না, না কত রকম বাধা বিপত্তি থেকে থাকে। প্ল্যানাগেল ফোড়ন কাটলেন। যাক, দেরি আমার পছন্দ হয় না। কালই বোরিংয়ের গদি থেকে গচ্ছিত রাখা টাকাগুলো নিয়ে আসা হবে। বোঝা গেল র্যালফের ধৈর্য চুটি কুটেছে। এখনো 5 মিনিট। স্টুয়ার্ট জবাব দিলেন। তারপরেই কেল্লামাত। সবাই একদৃষ্টে তাকিয়ে রইল বড় সড়ো দেওয়াল ঘড়ির মিনিটের কাঁটার দিকে। এই সময় ক্লাব ঘরের বাইরে শুরু হয়ে গেছে কাউন্টডাউন। আর মাত্র 1 মিনিট। উত্তেজিত জনতা গলা ফাটিয়ে চিৎকার করছে, 1, 2, 3, যা 30 সেকেন্ডও চলে গেল। কিন্তু মিস্টার ফগ কোথায় ভাই? 40 সেকেন্ড, 50 সেকেন্ড। ফিলিয়াস ফগ বেপাত্তা। আর মাত্র 10 সেকেন্ড বাকি। এর মধ্যে মিস্টার ফগকে আসতে হবে, নয়তো সর্বনাশ হয়ে যাবে। ঠিক এই সময় জনতার মধ্যে আলোড়ন সৃষ্টি হলো। এসে দাঁড়ালেন স্বয়ং মিস্টার ফিলিয়াস ফগ। ক্লাব ঘরের দিকে তিনি এগিয়ে গেলেন। পেছনে হাজার হাজার মানুষ তার নামে জয়ধ্বনি দিয়ে এগিয়ে চলেছে। সশব্দে দরজার পাল্লা খুলে গেল। সকলে বিস্মিত চোখে তাকালেন। দেখলেন মিস্টার ফিলিয়াস ফগ দাঁড়িয়ে আছেন। তার চোখে মুখে জয়ের রোশনাই। হাত দুটো ওপরে তুলে ফগ সোল্লাসে বললেন, এই যে জেন্টলম্যান, আমি এসে গেছি। এবার প্রশ্ন হলো, ফগ তো পরাজয়ের গ্লানিতে ভুগছিলেন, তিনি হঠাৎ কেন রিফর্ম ক্লাবে এলেন? সেদিন রাত 8:05 নাগাদ পাসোপার্তু গির্জায় গেল। বিশপ শুনে বললেন, কাল তো বিয়ে হবে না, কাল তো রোববার। পাসোপার্তু বলল, না না, কাল সোমবার। আজ যদি শনিবার হয়, কাল কি বার? রোববার না? পাসোপার্তুর বুঝি এতক্ষণে টনক নড়ল। সে আর সময় নষ্ট না করে বাড়ি ফিরে এলো। মনিবকে সব কথা জানালো। স্যার, মানে আমাদের সাংঘাতিক একটা ভুল হয়ে গেছে। আজ শনিবার, রোববার তো নয়। বিশপ বললেন, নিন উঠুন, রিফর্ম ক্লাবে যেতে হবে, মাত্র 10 মিনিট সময় আছে। বেশি টাকার লোভ দেখিয়ে একটা ট্যাক্সি পাওয়া গেল। তারপরের ঘটনা আপনাদের জানা। এবার আমাদের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিতে হবে। মিস্টার ফিলিয়াস ফগের মতো হিসেবি লোক কেমন করে এই ভুলটা করলেন?
তার হলো 3 তারিখ ভুল? অবিশ্বাস্য। আসলে ব্যাপারটা ওনার অজান্তেই ঘটে গিয়েছিল। লন্ডন থেকে বেরিয়ে তিনি ক্রমশ পূর্ব দিকে যাচ্ছিলেন, তাই সেকেন্ড মিনিট করতে করতে একদিন বেড়ে গিয়েছিল, আর পশ্চিম দিকে এগোলে একদিন পিছিয়ে পড়তেন। পূর্ব দিকে প্রতি ডিগ্রিতে 4 মিনিট করে কমে যাওয়া দিন ছোট হচ্ছিল। তার মানে 360 ডিগ্রিতে মোট 60 ঘন্টা দাঁড়ালো। বিষয়টা এবার একটু স্পষ্ট করা যাক। মিস্টার ফিলিয়াস ফগ পূর্ব দিকে এগোতে এগোতে সূর্যকে প্রত্যক্ষ করছিলেন 80 বার, কিন্তু রিফর্ম ক্লাবের সভ্যরা অর্থাৎ ফগের বন্ধুরা দেখছিলেন এক সংখ্যক কম, অর্থাৎ 79 বার। তাই একদিনের গণ্ডগোল। যাই হোক, মিস্টার ফগের ভাগ্য সর্বদাই সুপ্রসন্ন ছিল। এবারও তার অন্যথা হলো না। বাজি জিতে জয়ের মালা গলায় পড়লেন এবং আউদাকে বিয়ে করলেন। শুনছিলেন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80 ডেজ দ্বিতীয় তথা অন্তিম পর্ব। রচনায় জুল ভার্ন। চলুন চিনে নি গল্পওয়ালাদের। কথক শুভ, স্টিম বোটের মালিক অর্পণ, নৌকার মাঝি সুপ্রতিম, সার্কাস দলের মালিক পিয়ালি, ট্রেনের গার্ড মিস্টার বানিহাট, কর্নেল অভিক, কমান্ডার দেবপ্রসূন, জাহাজের ক্যাপ্টেন আমি বৈশঙ্কর, জাহাজের যাত্রী ও আন্দ্রে স্টুয়ার্ট শায়ক, গথিয়ার রেলফ সৌভিক, স্যামুয়েল ফলেস্টিন দেবাঞ্জন, টমাস ফ্লানেগান রাহুল। সমবেত কণ্ঠে অমিতাভ, শ্রমণ এবং প্রত্যুষ। গির্জার বিশপ শশাঙ্ক শেখর দে, রানী আউদা মধুরিমা, ডিটেকটিভ ফিক্স আদিত্য, যা পাসাপার্থু অমিতাভ এবং ফিলিয়াস ফগ শ্রমণ। অলঙ্করণ শায়ক জানা, শব্দগ্রহণ ও আবহ সঙ্গীত ওয়েব সেশন স্টুডিও, ভিডিও এডিটিং সুপ্রতিম, মোশন ভিডিও নির্মাণ অমিতাভ, সমগ্র পরিকল্পনা ও পরিচালনা শ্রমণ। শীঘ্রই ফিরব আরও এক নতুন গল্প নিয়ে। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং শুনতে থাকুন গল্পওয়ালার দল। গল্প বলাই আমাদের কাজ।